নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছেন ফিকশন হান্ট। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আজ ফিকশন হান্টে আপনাদের জন্য থাকছে আমাদের একটি এক্সক্লুসিভ সিরিজ, আদ্যহতান্ত্রিক সিরিজের প্রথম এপিসোড, নীলাকাশপুরের পিশাচিনী। রচনা তানিশা কুণ্ডু। আজকের গল্পের সূত্রধারে রয়েছে আমি সায়ন্তন, গল্প পাঠে রয়েছে প্রীতম। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, আদ্যহতান্ত্রিক সিরিজের প্রথম এপিসোড তথা প্রথম গল্প, নীলাকাশপুরের পিশাচিনী। সকাল সকাল বিছানার ওপর উঠে বসল কমলাকান্ত। সদ্য ভোরের আলো তাদের মাথার ওপরে খড়ের ছাউনির ছাদ ভেদ করে ঢুকে আসছিল ভেতরে। তার চোখের ওপর আবছাভাবে পড়তেই যেন ঘুমটা ভেঙে গেল কমলাকান্তের। চিরকালই ঘুমটা এমনই কাঁচা। কানের কাছে একটু শব্দ হলে বা হালকা কিছু পাশ থেকে চলে গেলেও তার যেন নিদ্রায় ব্যাঘাত ঘটে। মুখে বিরক্তিটা নিয়ে উঠতেই যাচ্ছিল সে, হাতটা বিছানার উপর উল্টো করে রাখতেই যাচ্ছিল, এমন সময় ছোট্ট দুটো নরম আঙুলের ছোঁয়ায় তার সম্বিত ফিরল। কমলাকান্ত চমকে উঠল। আরে, এ কি করছিল সে? তাদের ঘরে যে আজ দুদিন হলো একজন নতুন অতিথি এসেছে। এক সপ্তাহ আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছে কমলাকান্তের স্ত্রী মাধবী। এই নিয়ে এটা তাদের দ্বিতীয় সন্তান। আগেরটি 6 বছরের ছোট্ট মেয়ে চুমকি। তাকেও অসম্ভব ভালোবাসে কমলাকান্ত, কিন্তু এইবার সে একটি ছেলেই আশা করেছিল। মা তারা যে তার এই মনস্কামনা পূরণ করেছে তাতেই ভীষণ খুশি কমলাকান্ত। সে ঠিক করেছে পুরনো তালদিঘির মাঠ পার করে মায়ের যে বড় মন্দির আছে সেখানে এই বছর ফসল কাটার পর যে বিপুল লাভ হয়েছে তার থেকে কিছুটা দিয়ে বড় করে পুজো দেবে, তার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী। ছেলের নরম আঙুলগুলির স্পর্শ এসে ছুঁয়ে গেল তাকে। তার কোমল স্বল্প পাতাওয়ালা বন্ধ চোখ আর লাল লাল ঠোঁটগুলো দেখে একটা বড় হাসি খেলে গেল কমলের মুখে। সন্তানের মতো সুন্দর বোধহয় এই পৃথিবীতে কিচ্ছু নেই। একটা আড়মোড়া ভেঙে খাটিয়া থেকে নেমে পড়ল কমল। মায়ের আঁচলের তলায় ঢুকে শুয়ে চুমকি, আর মাধবী একটা হাতে ছেলেকেও ধরে ঘুমাচ্ছে। এমন দৃশ্য সকাল সকাল দেখেও ভালো লাগে যেন মনটা। মাধবী তার যোগ্য অর্ধাঙ্গিনী। সংসারের সব কাজ শেষ করে সে কমলাকান্তকে তাদের ক্ষেতের কাজেও বেশ সাহায্য করে, বড্ড ভালোবাসে তাকে। কমল নিজে জীবনের একটা দিনও এই মেয়েটাকে ছাড়া ভাবতে পারে না। দুহাতে সবটা আগলে রেখেছে। নিজের পরিবারের মানুষগুলোকে এমন শান্তির ঘুমে তলিয়ে থাকতে দেখে বড্ড নিশ্চিন্ত লাগলো নিজেকে। আগের সপ্তাহে বড্ড মুশকিলে পড়ে গেছিল কমলাকান্ত স্ত্রীকে নিয়ে। হঠাৎ পুরো মাসের শেষের আগেই যখন প্রসব যন্ত্রণা উঠেছিল মাধবীর, ভাগ্যিস ওই নতুন ডাক্তার দিদিমণি ছিল। সময় কাছে ছোট সরকারি হাসপাতালটাই নিয়েছিল। সেখানেই ছেলে শিবুর জন্ম হয়। প্রায় 2 দিন পর ছেলেকে দেখতে পেয়েছিল কমলাকান্ত। সময়ের আগেই জন্মে যাওয়ায় তার কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় মায়ের থেকে আলাদা করে ইমার্জেন্সি ইউনিটে রাখা হয়েছিল সদ্যজাতকে। প্রথমবার ওই চাঁদের মতো উজ্জ্বল চিনির মতো মিষ্টি মুখটা দেখতেই আরেকবার বাবা হওয়ার আনন্দে বুকটা ভরে উঠেছিল কমলের। এখন যে সবাই সুস্থ আছে, সে যে মাধবী আর শিবুকে ঘরে আনতে পেরেছে নিরাপদভাবে, এটাই অনেক। সবই মায়ের দয়া। এই ভেবে আকাশের দিকে তাকিয়ে প্রণাম করে ছোট্ট অপোক্ত কাঠের দরজাটা ঠেলে বেরিয়ে এলো সে। লুঙ্গিটা কোমরের কাছে তুলে বেঁধে নিল। স্পষ্ট এবং উজ্জ্বল আলো এখনো ফোটেনি। বাথরুমটা তাদের ঘরের থেকে 3-4 পা পেছনের ওই গাছের ফাঁকা দিয়ে গেলে তারপরে। রাতে তো এদিকটায় আসতে রীতিমতো ভয় করে। মাধবী বা মেয়ে চুমকি তো রাতের বেলা খুব দরকার না পড়লে উঠে আসে না, কিন্তু আজ কমলের মনে হলো ওই ঝোপের ফাঁকে কি একটা যেন নড়ে উঠল। খসখস শব্দে নড়ে উঠল আগাছার পাতাগুলো। কিছু একটা যেন ঘাপটি মেরে বসেছিল কিছুর অপেক্ষায়। এখন সুযোগ পেতেই যেন হুট করে সরে গেল তাদের ঘরের সামনের দিকে। একটা কালো অবয়ব যেন ঝাপটা দিয়ে হুট করে মিলে গেল না। কি ছিল ওটা? কমলাকান্ত দৌড়ে সেদিকে গিয়ে ঝোপের মধ্যে ঝুঁকে দেখতে লাগলো। কোনো চোর আবার ধান্দায় বসেছিল না তো?
তবে কিছুই নেই দেখে তার নিশ্চিন্ত লাগলো। পেছনের দিকটা হেঁটেও কিছুটা দেখলো কমলাকান্ত, তবে কেউ নেই। সকাল সকাল ঘুম চোখে, হয়তো মনের ভুল। এইভাবেই এগিয়ে গেল কমলাকান্ত বাথরুমের দিকে, নিম দাঁতনটা দাঁতের ফাঁকে চিবাতে চিবাতে। গা হাত পা ধুয়ে বাথরুমের সব কাজ সেরে গামছাটা পিঠে ফেলে বেরিয়ে কিছুটা আসতেই একটা কান ফাটা নারী কণ্ঠের আর্তনাদ ও মর্মভেদী কান্নার শব্দ এসে পৌঁছালো তার কানে। আরে, এটা মাধবী! মাধবীর গলা না? সে এত সকাল সকাল এমন কান্নাকাটি করবে কেন? এতক্ষণে সেই চিৎকার শুনে বাকি বাড়ির লোকেরাও ছুটে এসেছে। দৌড় লাগালো কমল, কিন্তু ঘরের সামনে এসে যা দেখলো তাতে কিছু মুহূর্তের আগের আনন্দ নিশ্চিন্তি সব ঘুচে গিয়ে একটা কি যেন গুলিয়ে উঠল গলার কাছে। বুকের ভেতরটায় কেউ যেন জোরে জোরে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে মনে হলো। একেবারেই যেন সকলে, ঘটনার আকস্মিকতায় বিস্মিত সকলেই। শুধু ওই নিস্তব্ধতা ভেদ করে ধ্বনিত হচ্ছে এক বিকট নারী কণ্ঠের আকুতি, মর্মস্পর্শী কান্না। বাড়ির ছোট দালানটায় বসে মাথা চাপড়ে চাপড়ে কাঁদছে মাধবী। মেয়ে চুমকির মুখ ভয়ার্ত। মনে হলো সে এমন কিছু দেখে ফেলেছে যা আদেও তার শিশু হৃদয় কখনো কল্পনাও করেনি। মাধবীর মুখে একটাই কথা, হে মা, আমি তোমার কি ক্ষতি করেছিলাম মা? আমার এত বড় সর্বনাশ কেন করলে তুমি? কোকিয়ে উঠল তার কণ্ঠস্বর। আমায় শেষে সন্তান হারা করলে তুমি? কথাটা শুনে নিজের কানকেই এখনো বিশ্বাস করতে পারছে না কমল। এটা কি শুনছে সে? 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠেই তো সে এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। একটু আগেও তো সব সাধারণ ছিল। কি হচ্ছে কি এগুলো? এই বলে সামনের দিকে এগিয়ে গেল কমল। স্ত্রী মাধবীর পাশে ধপ করে বসে পড়ে দুহাত দিয়ে আঁকড়ে মাধবীর কাঁধ ঝাঁকিয়ে বলল, ও মাধবী, হয়েছে কি? অন করে কান্দোস কেন? মাধবী কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার পালা। পাশের বাড়ির কুন্তি কাকিমা এসে কোনো মতে তার মাথাটা কোলের ওপর ধরল। এবার মেয়ের দিকে তাকিয়েও একই প্রশ্ন করতে চুমকি বিস্ফারিত দুটো চোখে ঘরের ভেতরে আঙুল দেখিয়ে দিল। গ্রামের সন্ডা গন্ডা মার্কা 3টে কই কই কি হয়েছে দেখি বলে ঢুকতেই ভীষণ একটা আর্তনাদ করে উঠল, যেন তারা এমন কিছু দেখেছে যা কল্পনাতীত। বিশুত রীতিমতো মুখে চাপা দিয়ে বমি টানতে টানতে বেরিয়ে এলো। কমলা দেরি না করে ঘরে ঢুকে যা দেখল তাতে তার মনে হলো এক মুহূর্ত যেন সব থমকে গেছে। এটা এটা কি দেখছে সে? তার বিভৎসতাও যেন টলাতে পারছে না কমলকে। আদৌ সে যা শুনছে বা দেখছে এটা কি সত্যি, নাকি এখনো ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জঘন্য স্বপ্নের মধ্যে আছে? তার ছোট্ট ফুটফুটে সদ্যজাত ছেলেটাই ওটা, নাকি একটা দলা মাংস পিণ্ড? কেউ যেন বিভৎস বড় কোনো নখের আঁচড় ক্ষুদ্র শরীরটাকে ফালা ফালা করে দিয়েছে বিছানায়। তার মাংস বেরিয়ে রক্তে ভিজে গেছে খাট, ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে এসেছে বাইরে ঠেলে। সেটা যে একটু আগেও একটা মিষ্টি ঘুমন্ত বাচ্চার অবয়ব ছিল কে বলবে? ঘাড়ের আর মাথার পেছনের অংশ থেকে যেন খুবলে খুবলে মাংস খেয়েছে কেউ। ধপ করে সেই রক্ত শোণিত খাটের সামনে বসে পড়ল কমল। ডুকরে কেঁদে উঠল। ওই দৃশ্য দেখার পর অস্বস্তির থেকেও যেন ভীষণ কোনো ঘোর শোক তার সকল ইন্দ্রিয়গুলোকে অবশ করে দিয়ে যাচ্ছে। তার চিন্তা ভাবনা করার ক্ষমতাও যেন লোপ পেয়েছে একেবারে। মনে হচ্ছে যেন দমটা বুকের ভিতর আটকেই মরে যাবে সে তক্ষুনি। ইন্সপেক্টর পাকরাশি এসে দাঁড়িয়েছে কমলাকান্তের বাড়ির সামনে। কনস্টেবল রাতুল কর্মকার ভিড় করে থাকা মানুষগুলোর মধ্যে লাঠি ঘোরাতে ঘোরাতে বলল, এই দেখি দেখি সরুন, স্যার এসেছেন, সকলে ভেতরে যেতে দিন। গম্ভীর মুখে বেরিয়ে এলেন ইন্সপেক্টর পাকরাশি পুলিশ জিপটা থেকে। তারপর গিয়ে দাঁড়ালেন ছোট্ট বাড়িটার সামনে। এখনও কমলাকান্ত ও তার স্ত্রী মাধবী বিধ্বস্তভাবে বসে আছে ঘরের দরজার এক কোণে। ডুকরে ডুকরে কেঁদে চলেছে মাধবী। এ শোক যেন এ জীবনে তারা আর ভুলতে পারবে না। ইন্সপেক্টর গম্ভীর গলায় বললেন, মৃতদেহটা কখন আবিষ্কার করা হয়েছে? আসলে স্যার, সকাল তখন 6টা বাজে। আমি গেছিলাম বাথরুমের দিকে, কমলাকান্তকে ঠিক সেই দিকে যেতে দেখি।
আমারও মনে হয়েছিল জবের ওখান থেকে কি যেন একখান হুট করে সইরা গেল। তবে চোখে ঘুম থাকায় তখন ঠাউর করে উঠতে পারি। কমলাকান্ত এমনি কিছু একখান বলেছে, সেখানে কাউকে একখান দেখেছিল। আমারও সেই সময় মনে হয়েছিল যে ওইখানে আমি কালো মতো কিছু একখান দেখেছি, তবে নিজের চোখে তেমন বিশ্বাস করে বুঝতে পারি নাই। এবার এগিয়ে গেলেন ছোট্ট চুমকির দিকে। ইন্সপেক্টর পাকরাশি এবার চুমকির উদ্দেশ্যে বললেন, আচ্ছা, তুমি কি কি দেখেছিলে একটু বলো তো। একটা কথাও বেরোলো না চুমকির মুখ থেকে। এখনও সে ভীষণ রকম ভীত। কোনো মতে কান্না ভাঙা গলায় চুমকি বলল, আমি আমি ঘুমাচ্ছিলাম মায়ের পাশে ডান দিকে, ভাইও মায়ের পাশে শুয়েছিল বাঁ দিকে। হঠাৎ দেখলাম গোটা শরীর কালো কাপড়ে মোড়া, যেন কোনো এক মায়ের মধ্যে কেউ এসে বসেছে আমাদের বিছানা উল্টো দিকে ছোট্ট কাঠের টেবিলের ওপর। দুটো দুটো পায়ের মাঝে মাথা গুজে কে যেন বসে আছে। আমি ধড়ফড় করে উঠে বসে দেখলাম বাবা ঘরে নেই, মাও ঘুমিয়ে। আমার আমার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। জানো কাকু, ওই ওই ওর না চোয়াল থেকে মারি পুড়ে বেরোনো বড় বড় দুটো দাঁত ছিল, হাতে এত বড় নখ, আর রক্ত পড়ছিল গালের দুদিক থেকে। আমি চিৎকার করে মাকে ডাকতে চাইলাম, কিন্তু একটু কথা বলতেই পারছিলাম না আমি। তারপরে আস্তে আস্তে ওর চোখ থেকে রক্ত বেরিয়ে আসছিল, আর বাইরের দিকে বারবার তাকিয়ে জিভ নাড়াচ্ছিল। আমি আমি আর সহ্য করতে পারলাম না, কেন গেলাম। এবার ইন্সপেক্টর পাকরাশি কমলাকান্তের দিকে ফিরে বলল, এই যে তুমি, কাউকে সন্দেহ হয়? কে করতে পারে? বা সেদিন সকালে কাউকে? পাকরাশির কথা শেষ হওয়ার আগেই কমলাকান্ত হাউমাউ করে কেঁদে উঠে বলল, আগে সাহেব, আমরা হলাম গিয়ে গরিব মানুষ, এত বড় সর্বনাশ আমাদের কে যে করলো জানি না। মাধবী মেয়ে আর ছেলেকে দেখে যখন আমি বাথরুমের দিকে যাই, তখন কালো মতো কিছু একটা দেখেছিলাম ঠিকই, তবে মনে ভুল হয়েছে ভেবেছিলাম। এত বড় ক্ষতি হবে জানলে কোনো দিন ঘরের বাইরে যেতাম না। সেসব না হয় বুঝলাম, কিন্তু যখন কাউকে দেখলে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলে না কেন? বা তাকিয়ে দেখলে না কি ছিল? না সাহেব, আমি আমাদের ঘরের দিকে আগাইয়া এসে দেখলাম কেউ ছিল না সেখানে। বিশ্বাস করেন, এখন বুঝে উঠতে পারতেছি না অত ছোট শিশুর সাথে কারই বা এমন শত্রুতা থাকতে পারে। আমার মাইয়াটা যা বলছে তাতে যে মনে হচ্ছে আমার পরিবারের ওপর কোনো পিশাচের করাল ছায়া পড়ছে। পাকরাশি রাতুলের দিকে তাকিয়ে বলল, যা বুঝছি রাতুল, এ কোনো দাগি খুনির কাজ। মনে হয় কোনো শত্রু ছিল এই কমলের, সেই প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতেই এমন একটা কাজ করেছে। কিন্তু তা বলে এমন নৃশংসভাবে খুন, তারও কি কোনো মানে হয়? ছোট্ট শরীরটাকে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে শয়তানটা। মনে হচ্ছে কুকুরে নখ দিয়ে যেন ফালা ফালা করে দিয়েছে শরীরটা। এমন অদ্ভুতভাবেও যে কেউ কাউকে মারতে পারে, তা এই খুনটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। কলকাতাতেও যখন লালবাজারে পোস্টিং ছিল, অনেক ধরনের সিরিয়াল কিলিংয়ের কেসই তো শুনেছি, তবে এমনভাবে কাউকে কখনো একটা সদ্যজাত শিশুকে এইরকম করে। এমনই সময় আরও যেন বুক ফাটা আর্তনাদ করে উঠল মাধবী। ছোট্ট তমালের মরদেহটা বের করে আনা হয়েছে। মরদেহ না, কেবল কিছু মাংসের দলা। রক্তে ভিজে যাওয়া খাটের ওপর থেকে মাংসপিণ্ডগুলো সংগ্রহ করে একত্রিত করে একটা সাদা কাপড় জড়িয়ে নিয়ে এলো। বুকে চাপড়ে চাপড়ে কেঁদে উঠল মাধবী। গুটিসুটি মেরে বসে আছে একটা কোণে কমলাকান্ত, আর তার কোলে চুমকি। সেও ভাবতে পারছে না যে ভাইকে
সে দুদিন আগে এত আদর যত্ন করে বাড়িতে নিয়ে এলো, সে আজকে এই রকম অবস্থায়। মাধবীর হাহাকার যেন নীলাকাশপুরের গ্রামের কোণে কোণে প্রতিধ্বনিত হতে লাগলো। সে চিৎকার করে বলল, কি দোষ ছিল হে ঈশ্বর, কেন এমন করে আমার বুকটা খালি করে দিলে? এই বুকের দুধ, এই কষ্ট আমি কোথায় রাখবো? হে ভগবান, হে ভগবান! ইন্সপেক্টর পাকরাশি আর সহ্য করতে পারছিল না। তিনি বরাবরই একটি নরম হৃদয়ের মানুষ। রাতুলকে তিনি বললেন, তুমি বডিটা পোস্টমর্টেমের জন্য পাঠাও। রিপোর্টটা কালকে আমার টেবিলে চাই। আই ওয়ান্ট দিস কালপ্রিট ইমিডিয়েটলি। থানায় বসেছিল ইন্সপেক্টর পাকরাশি। চেয়ারে বসে পেপার ওয়েটটা ঘোরাচ্ছিল সে। আজকে 12টার মধ্যে ফরেন্সিক অফিস থেকে রিপোর্ট আসার কথা। 3-4 বার রাতুলকে ফোন করে ফলো আপ করেছে। তবে এই নীলাকাশপুর গ্রামের মতো ইন্টেরিয়রে যে কোনো আইনি কাজকর্ম একের সময় ভীষণ কঠিন হয়ে ওঠে। কখনো ইনফ্রাস্ট্রাকচারের অভাব, অথবা কখনো লোকের অভাবে নেক্সট প্রসিডিওরগুলো এগিয়ে নিয়ে যাওয়া ভীষণ কঠিন হয়ে ওঠে। পাকরাশি এটাও জানতে পেরেছে, আগের পয়লা বৈশাখে ধান তোলার সময় ফসলের বাজারে বেশ কিছু মুনাফা হয়েছে কমলাকান্তের। সেই জন্য বেশ কিছু চাষিরা তার উপর ঈর্ষাতেও জ্বলছিল। তবে এখানকার মানুষের মনে এতটাও পেঁচ নেই যে অমন ভয়ালোভাবে একটা শিশুকে খুন করতে পারে। এমন সময় রাতুল কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে এলো। ইন্সপেক্টর পাকরাশি বলল, কি হে রাতুল, পোস্টমর্টেম রিপোর্টগুলোকে নিয়ে আসলে আজকের মধ্যে? কথাটা শেষ করার আগেই রাতুল হাত বাড়িয়ে একটা নীল ফাইল এগিয়ে দিল পাকরাশির দিকে। রাতুল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, স্যার এই রিপোর্টটা একবার দেখুন। এর মধ্যে এমন কিছু আছে যা আজ অবধি হোমিসাইড ডিপার্টমেন্ট দেখেছে বলে তো মনে হয় না। কি এমন আছে এতে? এই বলে তিনি তুলে নিলেন ফাইলটা। হঠাৎ ডিটেলসগুলো দেখতে দেখতে একটা বিষয়ে চোখ আটকে গেল। অদ্ভুত, এটা কেমন করে সম্ভব হতে পারে? বাচ্চাটার শরীরে রক্ত হঠাৎ করে ঘন থেকে অতীব তরল হয়ে গিয়েছিল একটা সময়। রেড ব্লাড সেলসগুলো যেন দুর্বল হয়ে গিয়েছিল, অথচ পাকস্থলীতে এমন কোনো ওষুধের চিহ্ন পাওয়া যায়নি যাতে রক্ত তরল হয়ে যায়। তার জন্যই একটু জেরাতেই শরীরের সব রক্ত বেরিয়ে এসেছিল একেবারে। আর কোনো মানুষের দাঁতের নয়, কোনো কুকুর বা শিয়াল জাতীয় কোনো জিনিসের দাঁত দিয়ে এই কাজটা সম্পন্ন করা হয়েছে। হ্যাঁ, আজকাল অনেক রকম মেকওভার পাওয়া যাচ্ছে, অনেক রকম বহুরূপী সাজ ধরার জিনিসও পাওয়া যায়। তবে ব্যাপারটা হলো, এই গ্রামের মধ্যে এত বুদ্ধিমান আছেই বা কে? এরকম জামা ধার নেওয়ার জিনিসপত্রও তো কিছু এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। আপনার মনে আছে স্যার, সেদিন ওই বাচ্চা মেয়েটা কি বলেছিল? কেউ একটা টেবিলের উপর উঠে পায়ের মাঝে মাথা ডুবিয়ে বসেছিল। তার গোটা গা হাত পা কালো ধূসরের মতো। এখানে ওখানে থেকে রক্তের ধারা বয়ে আসছিল, এমনকি চোখের ভেতর থেকেও। আপনার কি মনে হয় এমনভাবে এত দারুণ মেকআপ নিয়ে এই গ্রামের মানুষের পক্ষে কি করা সম্ভব? এদের সকলেরই জীবিকা কিন্তু কৃষি, আর দ্য মোস্ট অফ দেম আর নট দ্যাট এডুকেটেড টু ওয়্যার অর থিঙ্ক অফ সাচ স্ক্যারি থিংস। পাকরাশির কপালে ভাঁজ। তুমি কি বলতে চাও এটা কোনো আউটসাইডারের কাজ? আমি আউটসাইডারের কাজ কিনা সেটাও বলতে পারবো না স্যার, কারণ রুমে পাওয়া ট্রেস অনুযায়ী কিন্তু সেই মুহূর্তে কমলাকান্ত, তার স্ত্রী মাধবী বা চুমকি বাদে সেখানে কেউ ছিল না। তাহলে তুমি কি বলতে চাইছো? তুমিও কি ওইসব অশিক্ষিতগুলোর মতো ভূত প্রেতে বিশ্বাস করছো নাকি? হ্যাঁ, হতে তো পারে স্যার, ব্যাপারটা এতটাও মজার নয়। আর এই দুনিয়ায় মানুষ বাদে যে আর কোনো এন্টিটির কোনো উপস্থিতি নেই, এটাও কিন্তু আমরা হলফ করে বলতে পারবো না। রবীন্দ্রনাথ থেকে শেক্সপিয়ার সকলেই কিন্তু ভূত, প্রেত, পিশাচ এই সম্পর্কে অনেক তথ্যই দিয়ে গেছেন। ইন্সপেক্টর পাকরাশি এবার হো হো করে হেসে উঠল। বুঝতে পারছি হে রাতুল, এইসব গাইয়া মানুষগুলোর সাথে থাকতে থাকতে তোমার মস্তিষ্কেও যে বেশ কিছুটা প্রভাব পড়েছে। আগের দিন ওই কি নাম যেন, ওই হ্যাঁ কমলাকান্ত কি যেন বলেছিল, পিশাচের প্রভাব। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো পাকা রকমের ঘুঘুর হাত আছে। কে তা আমি এখনই বলতে পারবো না, তবে এই ব্যাপারে আমি নিশ্চিত যে কিছু তো একটা এই গ্রামে আছে, যার টার্গেট একদম ছোট শিশু এবং সে কোনো মহিলা। এই কারণেই আমি ঠাউর করছি, কারণ চুমকি বলে যে বাচ্চা মেয়েটা, তার বয়ান অনুযায়ী কিন্তু সে যাকে দেখেছিল সে একেবারেই তার মায়ের মতন ছিল।
তো এই আন্দাজ করাই যায় যে খুনি একজন মহিলা। অথবা পিশাচিনী। তুমি কি বলতে চাও? তুমি লালবাজার ক্রাইম ডিপার্টমেন্টে ছিলে আমারই সাথে, তুমিও শেষে এইসব বিশ্বাস করা শুরু করলে? হ্যাঁ, বলি তুমি কি কোনোদিন ভূত প্রেত পিশাচিনী এইসব দেখেছো নাকি? হ্যাঁ, আর শোনো, এইসব কথা না আমাকে বলতে এসো না। আমি কিন্তু এই কেসের পেছনে আসল কালপ্রিটটাকে খুঁজে বের করবই। তোমাদের এইসব ভূতের আষাঢ়ে গল্প কিন্তু এখন আর চলবে না, ঠিক আছে? প্রায় 1.5 ঘন্টা ধরে গুঞ্জারা দাঁড়িয়ে রয়েছে করুণাময়ের মোড়ে। এখনও রিয়া আসেনি। ডোন্ট টেল মি ব্রো, আই মিন সিরিয়াসলি, তুই কি ইয়ার্কি মারছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে গুঞ্জন, তুমি নাকি? ও মানে আসলে কি হয়েছিল বলতো, ফোনটা ব্যাগে ছিল তো, তাই আর কি। এই গুল মারাটা একটু বন্ধ করবি তুই? হ্যাঁ, মানে বেসিক কমন সেন্স জিনিসটা নেই নাকি? আরে না না, ওটা তো আমি কবেই বিসর্জন দিয়েছি। আমি বলছি কি, শোন না, আমার না মনে হচ্ছে তোর বাড়ি গিয়ে তোকে একটা গাঁটটা মেরে আসি। 11টায় তোর আসার কথা, এখন অলরেডি 12টা। দেখ মানে ব্যাপারটা কি হয়েছে বলতো, আমি উবেরটা বুক করেছি ঠিক সেই টাইমেই ওই মোড়ের মাথায় রাস্তায়। ওহ ম্যাডাম, ঢং করা বন্ধ কর দেখি। তোকে আমি হাড়ে হাড়ে চিনি, কেমন? তোকে আজ দেখছি। মানে তুই না পুরো আমার মায়ের মতো কথাটা বললি, তুই পুরো আমার মায়ের ডায়লগটা দিলি। তোর ইয়ার্কি শেষ হলে প্লিজ তাড়াতাড়ি আয়। ধুর, তোদের সাথে যে কোন কুক্ষণে প্ল্যান করলাম। ধুর, একটা তো তখন থেকে শুধু খাই। আরে আমি করুণাময়ী পার করে গেছি রে প্রায়, আর ওই 5 মিনিট। ওহো, করুণাময়ী তোর খাটের ওপর বানানো হয়েছে বুঝি? ঘুম ঘুম গলায় ওসব গল্প আর শোনাস না মা আমার। দেখ ভাই, এই যে কিছুদিন আগে ছবি ভাইরাল হলো না, কলকাতায় বরফ পড়েছিল, গরম পড়লেও বরফটা গলতে তো সময় লাগবে, তা বল একটু বুদ্ধি লাগা। দাঁড়া, তোকে একবার পাই আমি, তারপর ভালো করে মজাটা দেখাবো। তাহলে শোন না, যখন বুঝিয়ে গেছিস আর একটু শুইনি বুঝলি, ওই 12:30টায় একটু ফোন করে ডেকে দিস ভাই, বুঝলি? আসলাম, টাটা। তুই যদি আর আধা ঘন্টার মধ্যে এখানে না পৌঁছাস, তবে আজ তোর একদিন কি আমার একদিন। আরে ভাই, চাচ্ছিস কেন বলতো? আচ্ছা দাঁড়া, উঠছি। আর শোন, গিয়ে কিন্তু ভালো ভালো সেলফি তুলবো। বাই সেনোরিটা। মনে হচ্ছে গলা টিপে দিই একেবারে। আয় জলদি। গাড়িটা চলেছে গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে। ভেতর থেকে হই হুল্লোড়, হাসি ঠাট্টা, মজার শব্দ বয়ে আসছে অনর্গল। বন্ধুরা একসাথে ঘুরতে এলে এই জিনিস খুব একটা বিরল নয়। গাড়ির মধ্যে 4 জন, ত্রিশি, কর্ণব, রিয়া আর গুঞ্জা। তারা চলেছে নীলাকাশপুরের গ্রামে। গুঞ্জার দাদামশাই শ্রী প্রতাপ নারায়ণ রায়চৌধুরী থাকে ওই গ্রামে। তারা সকলেই সোশিওলজি অনার্সের ছাত্রছাত্রী। গ্রামের মানুষের জীবন, চিন্তাধারা, জীবিকা, দৈনন্দিন কাজকর্ম নিয়ে কিছু রিসার্চ ওয়ার্ক করতে চলেছে তারা। ত্রিশিক গুঞ্জার দিকে এবার তাকিয়ে বলল, এই গুঞ্জা, এ কোন ধারে গোবিন্দপুরে নিয়ে চললি বলতো? সেই সকালে কিছুটা ব্রেকফাস্ট করে বেরিয়েছি মাইরে। উফ, তার মধ্যে এই 42 ডিগ্রি গরমে আবার এই ধুলোবালির রাস্তা। বলি কি, কলকাতাতে এই কাজটা সেরে ফেললে হতো না? ধুর, তোর শুধু খাই। বলি, এর বাইরে কিছু ভাবতে পারিস? দিন দিন তো চেহারাটা একেবারেই জয় ঢাকের মতো তৈরি করছিস রে। ত্রিশিককে যদি পুরো গোটা 10,000 মানুষের খাবারও একসাথে খাইয়ে দেওয়া হয়, তাতেও মনে হয় না ওর খিদে মিটবে। হো হো করে হেসে উঠল সবাই। তবে ত্রিশিক, একটা কথা কিন্তু ঠিক, শহরের ভেতরে একটু মফস্বল কোনো এলাকায় গিয়ে হিউম্যান স্টাডিটা করলে হতো। এই এত দূর এসে আবার যেখানে কাউকেই তেমন ঠিক করে চিনি না বা জানিও না, রিগ্রেট হচ্ছে জানিস। তোরা নীলাকাশপুরের রায়চৌধুরী বাড়িতে যাচ্ছিস, বুঝলি তো? মনের মধ্যে কোনো সংকোচ রাখিস না ভাই। দ্য কামিং ডেজ আর গোয়িং টু বি ফান। আর এমনিও দাদু বলেছেন আমাদের জন্য গাছ থেকে পাকা আম, বাগান থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ আর নারকেল পেড়ে রাখবেন রামানুজ কাকাকে দিয়ে। এই রামানুজ কাকাটা আবার কে? রামানুজ কাকা আমাদের বাড়িতে সেই ছোট থেকেই আছে।
রামানুজ কাকার 14 পুরুষ আমাদের এই রায়চৌধুরী বাড়িতে বিশ্বস্তভাবে কাজ করেছে অনেক বছর। রামানুজ কাকার বাবা শশী দাদু মারা যাওয়ার পর থেকে আমাদের এই জমিদার বাড়িতেই থাকে। রামানুজ কাকা বিয়ে করেনি, তবে শুনেছি আমাকে নাকি ছোট থেকে কোলে পিঠে করে উনিই মানুষ করেছেন। আগে আমি, বাবা, মা ও কাকার ছেলেটাও ওখানেই তো থাকতাম। পরে বাবা ট্রান্সফার হয়ে যাওয়ায় আমাদের এই কলকাতায় চলে আসা। ছোটবেলায় ওই আমাদের বাড়ির পাশে বাগান, ওখানে তো আমরা সবাই মিলে খেলতাম বিকেল হলে। আমারও বেশ কিছু দিনের ইচ্ছে ছিল এমন একটা গ্রাম্য পরিবেশে এসে কটা দিন থেকে যাওয়া। মানে দেখ, শহরে যে সার্ভে করা যেত না তা নয়, কিন্তু এই যে একটা মুক্ত আকাশ বাতাসের মাঝে বেঁচে থাকা, এই নিরীহ নিষ্পাপ মানুষগুলোর জীবনযাপন নিয়ে আর কতজনই বা কথা বলে বল। শহরের মানুষের জীবনধারার যে প্রতিচ্ছবি তা তো আমরা প্রায় দেখতে পাই, তাই না? একদমই তাই। আর দেখ, এটা আমাদের ফাইনাল সেমিস্টারের শেষ প্রজেক্ট, তো যদি একটু ভালো করে কিছু একটা দাঁড় করানো যায় মন্দ হবে না কিন্তু। আর এই যে ত্রিশিক দাদু বলেছেন দুপুরে আমাদের সকলের জন্য থাকছে কচি পাঁঠার ঝোল আর ভাত। এবার খুশি? হেই, তাই নাকি? মানে তোর দাদুকে তো বেশ খাসা মানুষ মনে হচ্ছে রে গুঞ্জা। এই তো বলছিলি নাকি গোবিন্দপুর, আরও কত কি তার বেলা। আরে না 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 না, নো গোবিন্দপুর, অনলি নীলকাশপুর। হ্যাপি? সবাই অট্টহাসিতে ভেঙে পড়ল। গাড়িটা যখন এসে থামলো নীলাকাশপুর গ্রামে, তখন প্রায় দুপুর গড়িয়েছে। এইসব জায়গায় দুপুরের ঘোর কাটার পর থেকেই সবটা যেন কেমন নির্জন হয়ে যায়। লাস্ট বাম্পারটায় ধুলো উড়িয়ে গাড়িটা এসে বড় রড লাগানো গেটের সামনে দাঁড়ালো। গেটের একটা পাশে ধুলোর আস্তরণের মধ্যেই খোদাই করা আছে রায়চৌধুরী ভিটা 1930। এতক্ষণ জার্নি করে এসে সবারই প্রায় কোমর একেবারেই ধরে গেছে। গাড়ির সিট থেকে লাফ দিয়ে নেমে এদিক ওদিক ঘুরে কিছুটা আড়মোড়া ভাঙল অর্ণব। তার পেছনে পেছনে ত্রিশিকও বেরিয়ে এসেছে। ড্রাইভার সুমোর মাথায় রাখা লাগেজগুলোকে নামাতে ব্যস্ত। সে বলল গুঞ্জার উদ্দেশ্যে, बहन जी लगेज को उतर के कहाँ रखेंगे? গুঞ্জা হাত দিয়ে তাকে দাঁড়াতে বলে সোয়াইপ করে স্মার্টফোনের লক স্ক্রিনটা খুলে ফেলল। তারপর ডায়াল অপশন খুলে সার্চ করে ফোনটা কানে লাগিয়ে বলল, হ্যালো, হ্যাঁ দাদাই, আমি আর আমার বন্ধুরা এসে পড়েছি। আসলে সাথে তো অনেকগুলি লাগেজ আছে, তার জন্যই। তারপর ওদিক থেকে কথা ভেসে আসতেই ফোন কেটে দিল গুঞ্জা। বেশ সুন্দর আবহাওয়া, সারাদিন গরম ছিল ঠিকই, তবে এখন একটা ঠান্ডা বাতাস বইছে। মনটা বেশ ফুরফুরে লাগছে আজকে। এতটা যে জার্নি করে তারা এসেছে এটা কিন্তু বোঝা বেশ মুশকিল। ইতিমধ্যে একটা বছর 50-এর মানুষ বেরিয়ে এলো। পরনে ময়লা ধুতি পাঞ্জাবি, মাথায় সাদা পাকা চুল, গায়ের চামড়ায় কিছুটা ভাঁজ ধরলেও সে যে এখনও ভেতর থেকে খুব একটা বুড়িয়ে যায়নি। গুঞ্জাকে দেখে সে তড়িঘড়ি করে এগিয়ে এলো আর তারপরে বলল, এ মা, তোমরা অনেকক্ষণ বোধহয় দাঁড়িয়ে আসো গো। আসলে তোমাদের জন্য ডাবে শরবত বানিয়ে রাখতে বলছিলেন বাবু, সেই কারণে সময়ের খেয়াল ছিল না। আপনি কি রামানুজ কাকা? আগে বাবু, আমি রামানুজ। এই গুঞ্জা দিদি ভাইকে সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তারপর আর বড় বাবুর মায়া ত্যাগ করে আর যেতে পারলাম না এই বাড়ি ছেড়ে। ও হো হো হো, তোমারই তো হাতের রান্না শুনেছি একদম লাজবাব। তা কাকা, এই ডাবের শরবতটা কেমন করে বানালে? এই কি রে, তোর কি কোনো লজ্জা শরম নেই? হ্যাঁ, প্রথমত ওই এতটা পথ হেঁটে এসেছি আমরা, এখনো ভেতরে যাইনি, আর তোর খাই খাই স্টার্ট হয়ে গেল। এই দেখেছেন দাদাবাবু, ভুলটা তো আমারই। আপনারা এতটা পথ এসেছেন, আমি এখনো আপনাদের ভেতরেও নিয়ে যেতে পারিনি। আসুন 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 আসুন। অর্ণব আরেকটা কিছু বলতেই যাচ্ছিল, তাকে থামিয়ে দিল গুঞ্জা। আর কথা নয়, চল ভেতরে যাই। গ্রাম ভর্তি ছোট ছোট চালা ঘর, বেশিরভাগই কাঁচা, কোথাও কোথাও ছাদটা টিনের, কোথাও আবার খড়ের। তার মাঝখানে কোথাও আবার তুলসী তলা তৈরি করা, নানান রকম গাছে মোড়া। ঠিক যেমনটা ছোট্ট ছেলেমেয়েরা রং তুলি দিয়ে নিখুঁতভাবে গ্রাম্য সিনারিগুলো এঁকে ফেলে, অনেকটা তেমনটাই। তারই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের উপস্থিতি জাহির করছে
এই রায়চৌধুরীদের জমিদার বাড়ি। গুঞ্জার প্রপিতামহ ছিলেন ইংরেজ সাহেব রবার্ট ব্লেকের একজন বিশ্বস্ত বন্ধু। তিনি ভারত ছেড়ে যাওয়ার আগে দিয়ে যান এই বাড়ি এবং রায় বাহাদুর খেতাব পায় চন্দ্রনারায়ণ রায়চৌধুরী। একটা সময় বেশ দাপট থাকলেও এখন জমিদারের কোনো বৈশিষ্ট্যই অবশিষ্ট নেই। তাও গুঞ্জার ঠাকুরদা শ্রী প্রতাপনারায়ণ রায়চৌধুরীকে সবাই সমীহ করে চলে। তার কথা আজও গ্রামের মানুষ শিরোধার্য বলেই মনে করে। বাড়ির বড় জং পড়া গ্রিল দেওয়া গেটটা পেরোলেই ফুল ফল হরিয়ালি ভর্তি বাগান। বোঝাই যায় মালি এখনও খুব সযত্নে সেখানে কাজ করে যায় রোজ। ঘাসগুলো ছোট ছোট করে ছাঁটা, আগাছাগুলো মনে হয় আজ সকালেই কেটে মালি বাগানের একটা কোণে রেখে গেছে। কি দারুণ দারুণ ফুল ফুটেছে ছোট ছোট টবগুলোর, কোথাও লাল, হলুদ, গোলাপ, কোথাও বা টবের ভেতরে থেকে হেসে উঠছে সূর্যমুখী ফুলের বাহার। একদম বাড়ির পেছনের কোণার দুদিকেই মাথা তুলে দাঁড়িয়ে দুটো বড় নারকেল গাছ। তার থেকে ঝুলতে থাকা রসালো ডাবগুলো দেখে একেবারেই জিভে জল চলে এলো ত্রিশিকে। প্রথমে চলেছে রামানুজ দুটো ব্যাগ পিঠে, তার পেছনে তাকে সাহায্য করতে ড্রাইভার কিছুটা নিয়েছে, আর ট্রলি ব্যাগগুলো এক এক করে সকলের হাতে। বাড়িটা 3 তলা, ওপরটা ছাদ। বাকি দুটো ফ্লোরে যে অনেকগুলো রুম আছে তা দেখেই বোঝা যায়। বেশিরভাগ দিনই অন্ধকারে মুখ লুকিয়ে বসে থাকে বাড়িটা। আজ বোধহয় ওদের আসার খবরেই ওই গোল বারান্দা থেকে প্রায় ছাদের কার্নিশ অবধি হলুদ হ্যালোজেনের আলোতে বাড়িটা আলোকিত। বাগান থেকে কিছুটা ভেতরে গেলেই 3 খিলনের নাট মন্দির। এত সুন্দর একটা পরিবেশ, বুক ভরে শ্বাস নিতেও যেন কেমন একটা শান্তির আভাস বয়ে যায় শরীর দিয়ে। বাড়ির মূল ফটক পেরিয়ে কলতলায় সবাইকে হাত পা ধুইয়ে রামানুজ ভেতরে নিয়ে এলো। ঢুকতেই চোখে পড়ল জমিদার রায়চৌধুরী বংশের বিশাল ঠাকুর দালান। বেশ সুন্দর সাদা পাথরের মার্বেল দিয়ে সজ্জিত। এদিকে ওদিকে আগের কোনো প্রতিমার কাঠামোটা অবাঞ্ছিতভাবে পড়ে আছে। মাথার ওপরে ঝুলছে বহুকালের পুরনো ধুলোর আস্তরণে ঢেকে যাওয়া ঝাড়বাতি। স্টাডি রুমের টেবিলের সামনে চেয়ারটা টেনে বসে আছেন জমিদার বংশের শেষ হকদার প্রতাপ নারায়ণ। মাথাটা তার বড্ড ধরেছে আজকে ঘুম থেকে উঠেই। টেবিলে রাখা একটা কাপ চায়ের খালি পেয়ালা। চা না খেলে আজ বোধহয় মাথার শিরা উপশিরাগুলো যন্ত্রণায় ছিঁড়েই যাবে একেবারে। তারপর আস্তে আস্তে উঠে গেল গুঞ্জা তার বন্ধুদের লক্ষ্য করে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে জরিপ করতে লাগলো সে তাদের। বড্ড কষ্ট হলো গুঞ্জার এই একা মানুষটাকে দেখে। কি অবস্থা হয়েছে তার চোখ মুখে। গাল ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, চোখের নিচে পুরু কালি, চোখের সাদা অংশের বেশিরভাগটাই লাল হয়েছে। মনে হয় দাদুর চোখে বোধহয় কিছুটা ছানিও পড়েছে। গায়ে একটা ঢিলে ঢোলা পাঞ্জাবি আর শত ছিদ্র পাজামা। গুঞ্জা আর না বলে পারে না। সে দাদুকে রীতিমতো জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে, এ কি অবস্থা করেছো নিজের? একা থাকো বলেছি কি নিজের একটুকুও খেয়াল রাখবে না? তার বাকি বন্ধুরাও এখনও এটাই বিশ্বাস করে উঠতে পারছেন না ইনিই দাপুটে জমিদার বাড়ির একজন সন্তান। সেই মাধুর্য, ঐতিহ্য কিছুই নেই, তবে মানুষটার মধ্যে একটা গাম্ভীর্য আছে। দেখলে সমীহ করতেই ইচ্ছা করবে যে কারোর। চোখের কোণে জল গড়িয়ে পড়ে তার। সে বলে, এই তো আছি দিদি ভাই, তোমাদের এই যে দেখতে পাচ্ছি এটাই আমার জন্য কম কি বলো? আজ আছি, কাল তো নাও থাকতে পারি। রামানুজের ডাকে সম্বিত ফেরে প্রতাপ নারায়ণের। সে নিঃশব্দে তাকে ইশারায় জানায় যে তাদের লাগেজ আর থাকার ব্যবস্থা দোতলার ঘরে করে দিতে। এরা আমার বন্ধু, আমরা একই কলেজে পড়ি, ওরাও আমার সাথে সার্ভের কাজে সাহায্য করবে। তাদের সকলের দিকে তাকিয়ে প্রতাপ নারায়ণ হেসে বলে, ভালো করে থেকো, আর কোনো অসুবিধে হলে নির্দ্বিধায় রামানুজকে জানিও। তারপর নির্জীব দুর্বল শরীরটাকে কোনো মতে চেয়ার অবধি টেনে নিয়ে যান তিনি। বসে পড়েন ধপ করে, আবার সেই আগের মতো একই রকমভাবে। প্রতাপ নারায়ণ এক সময়ের এই নীলাকাশপুরের একজন সুদর্শন যুবক ছিলেন, যার ধন প্রাচুর্য বিলাসিতার কোনোদিনই কোনো অভাব ছিল না। বড় বংশের আদিত্যনাথ রায়চৌধুরীর একমাত্র ছেলে সে।
সে আজ নিঃস্ব, সব থেকেও তার চারিদিক ঘোর অন্ধকার। জীবনের এতটা বছরের চেষ্টায় জীবনের সবটুকু অভিজ্ঞতা, সঞ্চয়, ঐতিহ্য বজায় রেখে চলেছিল তারা। সে একসময় দারুণ একজন লেখকও ছিল বটে। তার যতই লেখা বই থাকুক, যেই লেখা নিয়ে সে সবচেয়ে বেশি আগ্রহী ছিল, সেই বইটাই যখন বইমেলায় পাঠকদের পছন্দের সামনে মুখ থুবড়ে পড়ল, তখন ভিতর থেকেই মরে গেল 27 বছরের প্রতাপ নারায়ণ। তার মনে হলো জীবন যেন সব রং হারিয়ে এক মুঠো ছাই হয়ে গেছে। নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে সে সেই থেকেই। বাবা মশাইও একজন জমিদার বংশের ছেলে হয়ে তার লেখালেখি কোনোদিন পছন্দ করেননি। কত প্রকাশকদের ফোন এসেছে তার নতুন কোনো গল্পের খোঁজে, তার দিকে ফিরেও দেখেনি সেই এত বছরে। কেমন তার মনে হতে লাগলো সে হেরে গেছে। প্রতিদ্বন্দ্বী লেখকদের সামনে আসা থেকে নিস্তার পেতে সে নিজেকে একেবারেই এই রায়চৌধুরী বাড়ির 4 দেওয়ালের মধ্যেই বন্ধ করে নেয়। এখানে সে আর তার কাজের লোক রামানুজ ছাড়া কেউই থাকে না। আগে কত মানুষেরই না আনাগোনা ছিল এখানে। একটু নিজের মতো করে থাকতে পারে প্রতাপ নারায়ণ। একটা সময় প্রদ্যুৎ, তার বাল্য বন্ধু, চলে আসতো তার সাথে সময় কাটাতে প্রতি রবিবার। যতই দূরে থাক, প্রদ্যুতের হাত থেকে কোনো নিস্তার নেই। সে একেবারে জোঁকের মতো লেগে থাকতো। তারপর থেকে প্রতি সপ্তাহ শেষে একসাথে গল্প, আড্ডা, মজার সাথেই সময় কাটত সে। একেবারে ঠিকই করে নিয়েছিল কোনো মতেই প্রতাপকে মানসিক অবসাদে ডুবতে দেবে না। তাই প্রত্যেকবারই কিছু উদ্ভট গল্পের আইডিয়া এনে প্রতাপকে তার উপর কিছু লিখতেও বলতো। তারপর আস্তে আস্তে সেই আলোটাও যেন কেমন নিভে আসে। তার ছেলে আমেরিকায় চলে গেছিল পড়াশোনা করার জন্য। একটা সময় পর কিছুটা জোর জবরদস্তি করেই তাকে বিদেশে নিয়ে চলে যায়। সন্ধেবেলা রায়চৌধুরী জমিদার বাড়ির দোতলাতেই বসে আড্ডা দিচ্ছে 4 বন্ধু। একটা ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে ত্রিশিক আর অর্ণবের, আরেকটি ঘরে রিয়া আর গুঞ্জা। তবে মুখরোচক আর চায়ের ট্রেটা গুঞ্জার রুমে রামানুজ কাকা রেখে যাওয়ার পরে গন্ধে গন্ধে ঠিক চলে এসেছে এই ঘরে। এই গ্রাম, পরিবেশ, এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। কথায় কথায় গুঞ্জার ঠাম্মির কথা আসে, মানে প্রতাপ নারায়ণের স্ত্রী। নিচ থেকে ওঠার সময় ওই বৈঠকখানার ঘরে সবাই নির্মলা রায়চৌধুরীর বড় ছবিটা দেখেছে। তার মুখের ওপর ঐশ্বর্য এবং ঐতিহ্যের কোনো কমতি নেই। তারা বলা বলি করছিল এইসব নিয়েই। অর্ণব আর গুঞ্জার মধ্যে যে বন্ধুত্বের বেশি একটা সম্পর্ক আছে তা আর বলার অপেক্ষা রাখে না। এটা তাদের কলেজে মোটামুটি সবাই জানে। তার ঘাড়ে হাত রেখে ত্রিশিক বলল, ভাই, তুই কিন্তু একটা ভালো মেয়ে পটিয়েছিস মাইরি, একেবারে জমিদারের বংশ। কেন, তুই বা কম যাস কিসে? তলে তলে যে ডুবে ডুবে রিয়ার সাথে প্রেম করছিস সেটা আমি জানি না বুঝি? চা আর আড্ডার পর্ব শেষ হতে ত্রিশিক আর অর্ণব নিজেদের ঘরে ফিরে গেল। চেয়ার থেকে টাওয়ালটা নিয়ে রিয়াও ঘরের বাইরে বাথরুমের দিকে ফ্রেশ হতে এগিয়ে গেল। খাটের ওপরে গা এলিয়ে শুয়েছিল গুঞ্জা। আজ কি হচ্ছে তার সাথে ঠিক বুঝতে পারছে না সে। সবই ঠিক আছে, কিন্তু এখানে আসার পর থেকে একটা অদ্ভুত অস্বস্তি করছে তার। কি মনে হতে হঠাৎ উঠে পড়ে একটানে খুলে ফেলল দরজার পাল্লাটা। এ কি, এ কাকে দেখছে সে? কে একটা লাল পাড় সাদা শাড়ি পরে দাঁড়িয়ে না? দেখে তো কোনো বৃদ্ধা মনে হচ্ছে, কিন্তু এই বাড়িতে তো এরম বয়সী এখন আর কেউ নেই। চা হাতে নিয়ে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেল গুঞ্জা। গাটা যেন কেমন ছমছম করে উঠল, বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আরে ওটা দিদু না? মুখে একগাল হাসি, তবে তার চাহনির দিকে তাকালেই কেমন যেন শরীরের রক্তটা হিম হয়ে আসে। চোখটা যেন স্থির, কোনো পলক পড়ছে না। পরনে লাল শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর, ঠিক যেন ঘড়ির কাঁটা ঘুরে গেছে 1 বছর আগে। গুঞ্জা বিশ্বাসই করতে পারছিল না যা দেখছে সে। কাঁপা কাঁপা গলায় বলল, দিদু, তুমি এখানে? আমি তো... কি বিশ্বাস করতে পারছো না তাই তো? আমি গো, আমি তোমার দিদু। দেখো, তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি এই গ্রামে কত পরে এলে দিদি ভাই,
সেই ছোট্টবেলায় তোমায় দেখেছি। সে তো দেখতেই পাচ্ছি। আসো আসো, ভিতরে আসো। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একগাল হেসে তার রুমের ভেতরে টেনে নিয়ে চলল গুঞ্জা তার দিদুকে। বসো বসো দিদু। কিন্তু দাদু যে আমায় বলল তুমি মানে তুমি তো, তাহলে তুমি এলে কি করে? বাবা, এটা তো আমার নিজেরই বাড়ি, নিজের বাড়িতেই আমাকে বর করে দিচ্ছ। তোমার কথা যে খুব মনে পড়ছিল দিদি ভাই, আজ যা থাকতে পারছিলাম না। না গো দিদু, আমি তো খুব খুশি। আমি তো ভাবতেই পারিনি তোমার সাথে দেখা হবে। দেখছি দিদি ভাই, কিন্তু তোমাকেও যে এই বাড়ির অনেক রহস্য খুঁজে বের করতে হবে গো দিদি ভাই। তোমার দাদুর চোখ এড়িয়ে। আমায় আমায় আবার কিসের রহস্য খুঁজে বের করতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদু। তাও আবার দাদুর চোখ এড়িয়ে? কি হয়েছে? জানি জানি খুব কষ্ট পাবে তুমি এই রায় চৌধুরী বাড়ির সব রহস্য জানার পর। তাও এই রহস্যের উদ্ঘাটন করার জন্যই তো তোমাকে পাঠিয়েছেন ঈশ্বর আমার কাছে, তাই না? কি এমন ঘটনা আছে দিদু যা আমি শুনলে কষ্ট পাবো? কি এমন লুকিয়ে আছে এই বাড়িতে যেটা দাদুও বলতে পারবে না? আছে আছে, তোমার দাদুকে কিন্তু এইসব ব্যাপারে কিচ্ছু বলো না। উনি কিন্তু তোমাকে তাহলে সত্তর কলকাতা পাঠিয়ে দেবেন। আচ্ছা, তুমি যা চাও তাই হবে। আমি শুনবো যা বলবে তুমি। এই এই দিদু, একবার সেই রবীন্দ্রসঙ্গীত গাইবে যা তোমার প্রিয় ছিল বলেছিল দাদু? আবার গান কেন? চা যে ঠান্ডা হয়ে গেল তোমার। না না, প্লিজ একবার চা খেতে খেতেই শুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। আহা, প্রাণটা জুড়িয়ে গেল। কি সুন্দর যে গাও। কিন্তু দিদু, এই রহস্যের সন্ধান আমি কোথায় পাবো? মনে আছে গুঞ্জা দিদি ভাই, এই বাড়িতে ছাদের চিলে কোঠায় একটা ছোট্ট ঘর আছে। তবে এবার যে আমায় যেতে হবে, বড্ড দেরি। ফিরে এসো দিদু, প্লিজ প্লিজ। সে যে আর হয় না, সে যে আর হয় না, তুমিও জানো। আমি যে একেবারে না ফেরার দেশে চলে গেছি দিদি ভাই। সেখানে চারিদিকে শুধু শান্তি, শুধুই শান্তি। না না না, যেও না দিদু। দিদু দিদু। চোখের সামনে দিয়ে যেন মিলিয়ে যাচ্ছে দিদু। হাত বাড়ালো গুঞ্জা, কিন্তু ধরতে পারছে না কিছুতেই। ঘুমটা ভেঙে গেল গুঞ্জার। উঠে পড়ল সে। ঘেমে স্নান করে গেছে একেবারে। বিছানায় শুয়ে থাকতে থাকতে সে এখানেই ঘুমিয়ে গেছিল, কখন টেরই পায়নি। আজকাল প্রায়ই কেমন উদ্ভট স্বপ্ন দেখে সে। স্বপ্নে দেখে তার দিদু ওরফে নির্মলা রায়চৌধুরীকে। সে মারা গেছে আজ কত বছর। গুঞ্জা যতদূর জানে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল সে। তার চিকিৎসার কোনো ত্রুটি রাখেনি দাদু। তবে দীর্ঘ লড়াইয়ের পর মারণ রোগের কাছে হার মানতে হয় তার দিদুকে। দাদু আর তার 7 বছরের মেয়ে মানে তার মায়ের জীবনটা পড়ে যায় অন্ধকারে। নিজেকে একেবারে শেষ করে দিচ্ছে দাদু দিনের পর দিন। না, আর পারছে না, মাথা ধরেছে। চা খেতে হবে। রান্নাঘরের দিকে পা বাড়াতে যাচ্ছিল গুঞ্জা, এমন সময় একটা জিনিস চোখে পড়তে থমকে গেল সে। শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ঠান্ডা স্রোত। ছলকে উঠল বুকের রক্ত। রুমের বাইরে দেখল একজন হেঁটে যাচ্ছে, একেবারে দিদুর মতো। ডাক দিল তাকে গুঞ্জা।
দিদু। এবার যা ঘটল তার জন্য গুঞ্জা একেবারেই প্রস্তুত ছিল না। ছায়ামূর্তি যেন যেতে যেতে এক মুহূর্ত ফিরে তাকালো তার দিকে। মুখটা নির্মলার হলেও অবয়বটা একেবারেই ভিন্ন। সাদা ফ্যাকাশে প্রাণহীন মুখ, কাঠের মতো চোখ, চোখ দিয়ে লাল আভা যেন ঠিকরে আসছে। না না, এইসব একদমই ভালো হচ্ছে না, বুঝলো গুঞ্জা। কেমন গা শিউরে উঠল তার। আজ তো এখন এখানেই কেউই নেই। তাহলে ওটা কে? সে তো ঘুমিয়েই পড়েছিল। এসব তার মনের ভুলই হবে, কিন্তু কাপের চা তো সে ছাড়াও কোনো দ্বিতীয় ব্যক্তির উপস্থিতির আভাস দিচ্ছে স্পষ্ট। এসব ভাবছিল সে, এমন সময় দোতলা থেকে একটা চেনা মেয়েলি কণ্ঠে ভেসে এলো অতি পরিচিত সুর। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। গানের সাথে সাথে একটা অট্টহাস্যের শব্দ পাওয়া যাচ্ছে। অবশ হয়ে এলো যেন গুঞ্জার সমস্ত শরীরটা। কিসের একটা ভয়ে যেন ঘেমে যেতে লাগলো সারা শরীর। না, ঠিকই শুনেছে সে। এ এ কণ্ঠ চিনতে কোনোদিন ভুল হবে না তার। একটু আগেও স্বপ্নেই শুনেছে এই কণ্ঠ সে। কোনো ভুল নেই। তাদের তেতলা ছাদে চিলেকোঠার ওখান থেকেই ভেসে আসছে গানটা। আগে তা ছিল স্টোর রুম। গুঞ্জা যেন সম্মোহিতের মতো এগিয়ে চলে সেদিকে। হঠাৎ পিছন থেকে রিয়ার ডাকে তার সম্বিত ফেরে। বিতানের বিয়ে হয়েছে আজ অনেকগুলো বছর হলো। তাদের ছোট্ট একটা চালার ঘরে একটা সপ্তাহ আগের এক রাতেই হঠাৎ প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল তার স্ত্রী। তারপর পাশের গ্রামের হাসপাতালে ডাক্তার দিদির কাছে নিয়ে যাওয়ার মতো অবস্থাও ছিল না। একটা দাইমাকে ডেকে ঘরের মধ্যেই বাচ্চার প্রসব করে তনুজা। কি সুন্দর যে একটা মিষ্টি ছেলে হয়েছে। টোল পড়া দুটো লাল লাল গাল, কি যে নিষ্পাপ মুখটা। এত বছরের এত ঠাকুর মন্দির মানত করার পর এই সন্তান প্রাপ্তি হয়েছে তাদের। তনুজা ছোট্ট মিষ্টুকে কোলে নিয়ে বসেছিল ময়লা খাটে। প্রায় 1 ঘন্টা ধরে তাকে দুধ খাওয়ানোর বৃথা চেষ্টা করে চলেছে সে। শতবার বলার পরেও খোকা মুখ খুলছে না কিছুতেই। তনুজা চোখ রাঙাতে গেলেই মাঝে মাঝে এমন মিষ্টি করে খিলখিলিয়ে হেসে উঠছে ছেলেটা যে আর বকে উঠতে পারছে না সে। 1 সপ্তাহ বয়স এই খোকার। হাসলে যেন মনে হয় একগুচ্ছ মুক্তার ঝলক, আর কাঁদলে আরও রাঙিয়ে ওঠে গালটা। তখন যেন মনে হয় ছোট্ট একটা চিনেমাটির মায়াময়ী পুতুল। হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল। তনুজা বলল, উফ, আবার কে এলো? একটু শান্তি নেই। সবে ছেলেটাকে খাওয়াবো, এই ভর দুপুরে আবার কে এলো কে জানে। খোকাকে বিছানার উপরে শুইয়ে দিল তনুজা। শটাং করে দরজাটা খুলেই অবাক হয়ে গেল। আগন্তুকের দিকে তাকিয়ে বলল, তুমি এখন এখানে কি করছো? আর দেখি দেখি, এত কি কিনে এনেছো তুমি? তুমি কি পাগল হলে? আরে আর বলো না, খোকাটার জন্য বড্ড মন কেমন করছিল খেতে বসে বসে, তাই ভাবলাম বাড়ি চলে আসি, বুঝলে। আর এই দেখো, আসার পথে দেখলাম একজন বেলুনওয়ালার কাছে বাচ্চাদের দারুণ দারুণ সব খেলনা পাওয়া যাচ্ছে। ব্যাস কয়েকটা নিয়ে চলে এলাম। বাহ, তোমরা বাপ ছেলে মিলে আমায় ভারী জ্বালালে তো দেখছি। একজন একদিকে দুপুর থেকে কিছুতেই খাবার মুখে তুলছেন না, আর একজন তো পুরো খেলনার দোকান তুলে নিয়ে ঘরে চলে এসেছে। এই যে দেখেছো, শুধু শুধু আমার খোকার নামে বদনাম, শুধু আমার ছেলেটার নামেই কমপ্লেন, তাই না? দাঁড়াও, হচ্ছে তোমার। আরে এই তো কয়েকটা ঝুনঝুনি পুতুল আর দমদমা বেড়াল, এইগুলো দেখলে আমার সোনা বাবা কত খুশি হবে বলো তো। বাপের আদিক্ষেতা দেখো। আচ্ছা বলি কি, এই নিয়ে তুমি এই 1 সপ্তাহে কতগুলো খেলনা আনলে? হ্যাঁ, বলছি কি, ও না এখন অত খেলনা নিয়ে খেলতে শেখেনি, যত সব শুধু শুধু টাকা নষ্ট করছো। আরে বাবা, নষ্ট কেন হবে? আরে আমার খোকা তো বড় হবে, তাই না? তখন বাপ বেটাই মিলে একসঙ্গে খেলবো। এটাই বাকি আছে। ঘরে বসে বসে এখন তুমি ছেলের সাথে খেলবে, এই আর কি। হ্যাঁ গো, তা তুমি যে রোজ চলে আসো ক্ষেত থেকে, তোমার বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করে না? ভাগ্য করে একটা বস পেয়েছো সত্যি। ঠোঁট টিপে হেসে বলল তনুজা। আরে বলবে আবার কি, ওরাই জানো, ওরাই তো এখন আমাকে বিজ্ঞের মতো বলে। এখন তুমি ছেলের বাবা,
আরও যত্নশীল, আরও দায়িত্বশীল হতে হবে। ব্যাস, সবার কথা অক্ষরে অক্ষরে পালন করছি আর কি। বাবা, আপনি তো বাবা হয়ে একেবারে কাজকর্ম সব শিখে তুলে দেবেন দেখছি। বললামই তো, যেমন ছেলে তার তেমন বাবা। দুজনকেই একটু বকতে গেলে হেসে দেয়। ব্যাস, আমি কুপোকাত। হ্যাঁ, আরে বাবা, এমন করে বলছো যেন আমি তোমার একটুও খেয়াল রাখি না। আমার বউটাকেই আমি এত এত ভালোবাসি। এই দেখো, কি এনেছি তোমার জন্য। একটা ঠোঙায় মোড়া বেলি ফুলের মালা বের করলো বিতান। বাহ, খুব ভালো করেছো। তাই ভর দুপুরে আমি এই বেলি ফুলের মালা বেঁধে কি করব শুনি? ওহ, আরে আমার জন্য কি একটু বাঁধতেও পারবে না? দাও দাও, দেখি, আমি দেখতে চাই। তোমার চুলে বেঁধে দিই। কবে আছি আর কবে নেই বলা তো যায় না। এই, একদম বাজে কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। তোমার সোনা বাবার এখন তোমাকে কতটা দরকার বলো তো? তুমি জানো না সেটা? আর আমারও তো তোমাকে অনেক দরকার, কোন রকম বাজে কথা নয়। মরতে আর কে চায় বলো? সোনা বাবার মুখটা যতবার দেখি মনে হয় হাজার হাজার বছর বেঁচে থাকি খালি। কি যে একটা অদ্ভুত মায়া আছে মুখটায়। সারাদিনের দুঃখ, কষ্ট, ক্লান্তি সব একেবারে এক পলকে ধুয়ে মুছে দেয়। এটা সত্যিই গো, ঠিকই বলেছ। একটা সময় তো ভেবেছিলাম বোধহয় আমরা কোনোদিন দেখতে পাবো না সন্তানের মুখ। সত্যিই ভগবান আছেন, কি বলো? আছেন আছেন, ভগবান নিশ্চয়ই আছেন। দেখো, কত মানুষ আছে যারা সন্তান পেয়েও অবাঞ্ছিতভাবে ফেলে যায় রাস্তার ধারে। আর কেউ আছে যে সারা জীবন চাতক পাখির মতো বসে থাকে সন্তানের মুখ দেখার জন্য। তা যা বলেছ। তবে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন গো, ছোট্ট খোকা দিয়ে ভরিয়ে দিয়েছে কোল। তবে কি জানো, আমি না একটা কথা সব সময় ভাবি, সব সন্তানের মতো যদি খোকাও বড় হয়ে ভুলে যায় আমাদের, তখন? আরে বাবা, পরের কথা পরে দেখা যাবে খন। এখন এসব নিয়ে ভেবে কি লাভ? হ্যাঁ, ধুর, বাজে কথা নয় এখন। দেখি দেখি, তার জন্য ঘরে এলাম, সে কোথায়? আগে হাত মুখ ভালো করে ধুয়ে নাও, তারপরে গায়ে হাত দেবে। আর কতবার বলবো বলো তো তোমাকে? আরে মনে আছে, মনে আছে, সব মনে আছে। দাঁড়াও, আসছি। জামার হাতা গোটাতে গোটাতে বিতান চলে গেল পেছনের বাথরুমের দিকে। খোকার আশাটা বিতান এবং তনুজার দুজনের জীবনেই একটা বিশাল বড় ব্যাপার। 1 বছর আগে যখন তৃতীয়বারের জন্য বাচ্চাটা নষ্ট হয়, তনুজার তখন ভীষণভাবে ভেঙে পড়েছিল। তারা ভেবেছিল এই জন্মে বোধহয় আর কোনোদিন সন্তানের মুখ দেখা হবে না তাদের। ডাক্তারও বলেছিল যে আর কোনোদিন বাচ্চার মা হতে পারবে না তনুজা, এবং তা করতে চাইলেও তনুজার প্রাণের আশঙ্কা আছে। তাই বিতান ঠিকঠাক করে নিয়েছিল আর বৃথা চেষ্টা করবে না। যাই হোক, কোনোভাবেই সে তনুজাকে হারাতে পারবে না। তখনই বিতানের ক্ষেত্রে একটা বন্ধু জানায় যে তাদের বাড়ির পাশেই যে সরকারি হাসপাতাল, সেখানে একজন দারুণ ডাক্তার এসেছেন। তনুজা কোনোদিন মা হতে পারবে না জেনে তার শ্বশুরবাড়ির সকলের সম্পর্ক ছিন্ন করেছে তাদের সাথে। তবে বিতান শক্ত হয়ে দাঁড়িয়েছে তনুজার পাশে। সত্যি শেষমেশ যে এতটা পারবে তারা, তা কোনোদিন ভাবেওনি বিতান। তারা যে সত্যি কোনোদিন বাবা মা হয়ে উঠতে পারবে তা কোনোদিন বিশ্বাস করতে পারেনি। সত্যিই ভগবান এত ফুটফুটে একটা ছোট্ট ছেলে কোলে তুলে দিয়েছে তাদের। তখন চোখ বন্ধ করেছিল সে। ঠোঁটের কোণায় লেগেছিল একটা মিষ্টি হাসি, একেবারে যেন ছোট্ট কোনো পরী। বিতানের হাতাটা ছোট্ট আঙুলগুলো দিয়ে আঁকড়েছিল। এক লহমায় তাকে ভালোবেসে ফেলে তারা। সন্তান জিনিসটা যে কত সুন্দর তা বলে ব্যক্ত করা যায় না। বিতান বলেছিল, ও এতটা মিষ্টি, তাই জন্য ওর নাম হবে মিঠাই। তারপর থেকে একটা সপ্তাহে যেন 2 হাতে আগলে রেখেছে মিঠাই আর তনুজাকে। আজকাল ক্ষেত থেকে বাড়ি ফেরার একটা অদ্ভুত টান উপলব্ধি করে সে। কারোর কাছে এই শিশু অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে, ভাবলেও কেমন অবাক লাগে বিতারে। আর তনুজা তো ছেলেকে পেয়ে যেন স্বর্গ পেয়েছে হাতে। সারাটাক্ষণ তাকে নিয়েই ব্যস্ত। বাথরুম থেকে বেরিয়ে ঘরে এসে বিতান ঢুকতে ঢুকতে বলল, কই কই কই, আমার সোনা বাবা কই? এই দেখি তো, দেখি দেখি দেখি। খাটিয়া থেকে কোলে তুলে নিল মিঠাইকে। বাবাকে দেখেই খিলখিলিয়ে হেসে উঠল সে, যেন খুব আনন্দ পেয়েছে বাবা তাড়াতাড়ি ফিরে আসায়। এই মনোমোহিনী হাসি দেখে সব দুঃখ কষ্ট ভোলা যায় এক নিমেষে। দেখো, যেই তোমাকে দেখেছে অমনি হাসি আর হাসি, যেন কত বোঝে সবকিছু। পাক্কা বুড়ো একটা। আরে বাবা, ও আমার ছেলে, একেবারে বাপকা বেটা। ধ্বংস। তনুজা মাথা রাখলো বিতানের কাঁধে। বিছানায় এসে বসলো 3 জনে।
ছেলেকে রেখে তনুজার হাতের উপর হাত রাখলো বিতান। আমি আজকে খুব খুশি জানো, খুব 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 খুশি। তোমাকে খুশি দেখলে আমার আরো ভালো লাগে। ছেলেকে দেখলে একটা কথা মনে হয় জানো, রক্তের সম্পর্কটাই সব নয়, কিছু সম্পর্ক সব কিছুর ঊর্ধ্বে। হঠাৎ দেখলো পাশে শুয়ে থাকা মিঠাইও তার ছোট্ট তুলোর মতো নরম হাতটা রেখেছে তাদের হাতের ওপর। দুজনে তাকালো দুজনের দিকে অবাক হয়ে। হেসে ফেলল তনুজা আর বিতান। এটাই বোধহয় সুখ। রাতে ঘুমিয়েছিল বিতান, মাঝখানে মিঠাই আর ওই পাশে তনুজা। শান্তিতে ঘুমিয়ে আছে তিনজনেই। গ্রাম্য এলাকা, তাই এখন জনমনুষ্যর কোনো চিহ্ন নেই। কোনো একটা ফাঁকা থেকে যেন একটা শেয়ালের ডাক ভেসে এলো। বিতান গায়ের চাদরটা বুক অবধি টেনে নিয়ে মিঠাইকে আরও কিছুটা জড়িয়ে ধরল। হঠাৎ আবার কোথাও একটা শেয়াল ডেকে উঠতেই ঘুমটা ভেঙে গেল বিতানের। আর ঘুম ঘুম চোখে সে যা দেখল, তাতে একটা মুহূর্তে শান্তির ঘুমটা উড়ে গেল চোখ থেকে। বিস্ফারিত চোখে সে তাকালো সামনের দিকে। কেউ একটা বসে আছে না ঘাপটি মেরে আনলার কোণে। তার মাথাটা দুটো পায়ের মাঝে ঢোকানো। অন্ধকারে বোঝা গেল যে লাল দুটি চোখ অসম্ভব রকমভাবে ঠিকরে বেরোতে চাইছে। মনে হলো যে বসে আছে, তার কুকুরের দাঁতগুলো যেন অসম্ভব রকমের লম্বা। রক্তমাখা জিভটা যেন লক লক করছে মিঠাইয়ের দিকে। কিছুদিন আগেই কমলাকান্ত নিশীতে সদ্যজাত দুটো শিশুর ঘটনা শোনার পর পুরো গ্রাম একটা আতঙ্কের মধ্যে রয়েছে। এরকমই কিছু একটা খোকার সাথেও হবে না তো? এই ভেবে বুকটা কেঁপে উঠল বিতানের। সে ধরফর করে উঠে বসতে চাইছিল, কিন্তু পারল না। মনে হলো খাটিয়ার সাথে তার শরীরটা কেউ যেন বেঁধে দিয়েছে। হাত পাও নাড়াতে পারছে না বিতান। মনে হলো যেন কোনো বোবাই ধরেছে তাকে। সে ডাকার চেষ্টা করলো তনুজাকে, কিন্তু যেন মনে হলো গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। হাতগুলো অনেক কষ্ট করে সে মিঠাইয়ের গায়ে রাখতে চেষ্টা করলো। মনে হলো দুহাতের ফাঁকে আগলে নিক ছেলেটাকে, কিন্তু কিছুতেই সম্ভব হলো না। সে দেখলো ওই পিশাচিনী ধীরে ধীরে এগিয়ে আসছে তার প্রাণ প্রিয় সদ্যজাত ছেলেটার দিকে। একটা বীভৎস মুখ ফুটে ওঠে বিতানের সামনে। কালো কঙ্কাল একটা মুখে একটা বাঁকা হাসি, ঠোঁটের কোণে উচ্ছিষ্ট আর নোংরা লেগে রয়েছে। গায়ে লাল শাড়ি আর ভর্তি সোনার গহনা। প্রাণহীন চোখগুলোতে নেই কোনো মনি, শুধু রক্তের ধারা বেরিয়ে আসছে অনর্গল। বিতান বুঝতে পারল ঘোর বিপদ আসন্ন। সে হাতটা ধরতে গেল। এত এত ঠান্ডা একটা হাত, আর সে আগে ধরে দেখেনি কখনো। একটা লহমায় সে সরিয়ে নিল হাতটা। এইবার বুঝছে সুগন্ধটা সে আগেও পেয়েছে। এরকমই এক বিয়ের রাতে তনুজার গা থেকেও একই রকমের সুগন্ধ আসছিল। চেঁচাতে গেল বিতান, পারল না। গলার স্বর আটকে গেছে। মনে হলো মেয়েটা বসেছে তার বুকের ওপরে, আর ভয়ানক মুখ ঝুঁকে এসেছে বিতানের মুখে। ভয়ে যেন হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে মনে হলো। দাঁত খুলে বিচ্ছিরিভাবে হেসে উঠল ভয়ঙ্কর মূর্তিটা। বিতান বলল, ক্ষমা করো আমায়, আমায় ক্ষমা করো। আমার ছেলেটার কোনো ক্ষতি করো না, শোনো, আমায় ক্ষমা করো। কিন্তু কথা শুনল না। তার মুখটা ক্রূর আর নিষ্ঠুর। সে তারপর ধারালো দুটি দাঁত বসিয়ে দিল মিঠাইয়ের বুকের ওপর। আটকাতে পারল না বিতান। সেই মুহূর্তে অজ্ঞান হয়ে গেল সে। পরের দিন সকালে তনুজার বুক ফাটা আর্তনাদ, চিৎকার আর হাহাকারে যেন জ্ঞান ফিরল বিতানের। প্রচণ্ড মাথায় যেন ব্যথা করছে। মাথা তুলে যে সে উঠে বসবে সেই ক্ষমতাও যেন লোপ পেয়েছে তার। কোনো মতে উঠে বসলো বিতান, আর তারপরে যা দেখল, একটা অসম্ভব রকমের গোঙানি ছাড়া তোর গলা থেকে আর কিছুই বেরোলো না। পাশে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মিঠাইয়ের দেহটা। ঠিক যে অবস্থা হয়েছিল আগে দুটো সদ্যজাতর, ঠিক সেই অবস্থা হয়েছে। এত এত রক্তক্ষরণ হয়েছে যে রক্ত বয়ে এসে বিতানের সাদা পাঞ্জাবিটাকেও ভিজিয়ে দিয়েছে। অস্ফুটে ভীষণ রকম একটা আর্তনাদ করে উঠল বিতান। এখনো মনে হচ্ছে তার যা সে দেখছে তা সত্যিই নয়। এর মধ্যে তার আশা ভরসা সব মিলেছিল ওই একটা শিশুর মধ্যে। আর তার এই অবস্থা দেখে মনে হলো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেন
মাথার সামনে ঘুরছে। কেমন গা গুলিয়ে এলো বিতানের। মনে হলো বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পাশে হাহাকার করে মাথা চাপড়ে আর্তনাদ করে চলেছে তনুজা। ইন্সপেক্টর এসে পড়েছেন ইতিমধ্যে। পাড়ার লোকেরা খবর দিয়েছে, আর এসে সেই একই অবস্থা দেখে ইন্সপেক্টর পাকরাশি মাথায়ও ভাঁজ। একজন সিরিয়াল কিলার এইভাবেই বাচ্চাদের ওপর অত্যাচার করে চলেছে, অথচ তিনি কিছুই করতে পারছেন না। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে 4 জন সেদিকে এগিয়ে আসছে। বেশভূষা দেখে তো শহুরেই মনে হচ্ছে। বিশু বলে একটা ছেলে এগিয়ে গিয়ে তাদের বলল, দিদিমণি আর দাদাবাবুরা, আপনারা এখানে? আপনারা কি করে জানলেন? তাদের লক্ষ্য করে ইন্সপেক্টর পাকরাশি এগিয়ে গেল। গুঞ্জার দিকে তাকিয়ে বলল, আপনারা? আমি রায়চৌধুরী বাড়ির বড় নাতনি, গুঞ্জা গুহ। প্রতাপ নারায়ণ চৌধুরী আমার দাদু, মানে আমার মায়ের বাবা। গুঞ্জার হঠাৎ ঠাম্মির কথাগুলো মনে পড়ল। ঠাম্মি তাকে বলেছিল না কোনো রহস্য লুকিয়ে আছে এই গ্রামে, কোনো পাপ লুকিয়ে আছে। তবে এটা তারই জন্য? গুঞ্জার এবার জানি কেমন ভয় করল। গ্রামের মুখ্য পুরোহিত বলল, তারা মায়ের নামে বলতেছি রে, এসব কাণ্ড আমার একেবারে ভালো লাগতেছে না। তাড়াতাড়ি আদ্যহতান্ত্রিককে খবর দে। ইন্সপেক্টর পাকরাশি পায়ের জুতোটা মাটির ওপর মারলেন। গ্রামের ছেলে বিশুর সাথে সবাই রওনা দিল। নীলাকাশপুর গ্রামীণ সীমানা ছাড়িয়ে কিছুটা হাঁটলেই তার বাড়ি। গুঞ্জারাও তাদের সঙ্গে আছে। আইডিয়াটা অবশ্য অন্যবেরই ছিল। এমন একটা ইন্টারেস্টিং টপিকের ওপর ডকুমেন্টারি তৈরি করা যাবে, ব্যাপারটার বিষয়ে কৌতূহল জন্মেছিল 4 বন্ধুরই। তাই আর না করেনি কেউই। আদ্যহকে দেখলে সে যে এত শক্তিশালী একজন তান্ত্রিক, তার কথায় যে সব পিশাচিনী ডাইনি একটা ঘাটে জল খায় তা কেউ বলবে না। একেবারেই সাদা সিধা মানুষ, পরনে ঢিলাঢোলা পাঞ্জাবি আর নিচে পাজামা। গুঞ্জাদের আর বিশুকে দেখে বসতে বলল। তারপরে গ্রামে এখনও পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার বিবরণ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেল বিশু। কিভাবে বাচ্চাদের শরীরের সব রক্ত জল করে দিয়ে তাকে মেরে ফেলছে ছিন্ন ভিন্ন করে। আদ্যহ মাথার ভাঁজের মধ্যে হাত রেখে বলল, এ তো মনে হচ্ছে ঘোর সংকট। যতদূর মনে হয় 50 বছরের অবসানে সে আবার জেগে উঠেছে, ভয়ঙ্কর কোনো রূপে। কার কথা বলতে চাইছেন? আদ্যহ কোনো অনুভূতি ছাড়াই গলায় একটা চিন্তার রেশ টেনে বলল, এই ব্যাপারে আমাকেই মাঠে নামতে হবে। এই পিশাচিনীর বিনাশ আমি ছাড়া আর কারোর পক্ষে করা সম্ভব নয়। ওদিকে থানায় অসংলগ্নভাবে পায়চারি করছে ইন্সপেক্টর পাকরাশি। রাতুলের দিকে তাকিয়ে বলল, যত সব ননসেন্স। পিশাচ, ডাইনি, আমরা পুলিশ। সব কিছুর পেছনে কারণ খুঁজে বের করাটাই তো আমাদের কাজ। না, আমরাও এখন সব ডাইনি, ভূত, প্রেত এইসব নিয়ে বসে আছি। কিন্তু আমরাও তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি স্যার। যতবার পুলিশ পাহারা দিয়েছে ততবারই ওরা কমপ্লেন করেছে রাতে একটা সময়ের পর নাকি চোখে ওদের অদ্ভুত রকমের ঘুম নেমে আসে। এইগুলো তো কোনো দিক দিয়ে স্বাভাবিক নয়। এদিকে এতক্ষণে আদ্যহকে নিয়ে ফিরে এসেছে সকলে। আসার আগে তন্ত্র সাধনার কিছু জিনিসপত্র সে নিয়ে এসেছে। মিঠাইয়ের ছিন্ন ভিন্ন শরীরটার সামনে পা মুড়ে বসে পড়ল আদ্যহতান্ত্রিক। তারপর রক্তাক্ত শরীরটা জরিপ করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের লোক এসে বডি নিয়ে যাবে এখান থেকে। হা হুতাশ করে কেঁদে চলেছে বিতান আর তনুজা। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রাণটা তাদের আজই বেরিয়ে যাবে। শুধু মাথা চাপড়ে চাপড়ে তনুজা ঈশ্বরের দিকে তাকিয়ে বলল, যখন কেড়েই নেবে তখন আমাদের সন্তান দিলে কেন? ঈশ্বর কেন দিলে? ঘোর শয়তান যখন জেগে ওঠে তাকে ঠেকানো যে ঈশ্বরেরও মুশকিল। তবে ঈশ্বরের পক্ষে অসম্ভব যে কিছুই নয়। আমায় আজই সাধনায় বসতে হবে, নয়তো আরও নিরীহ বাচ্চারা এভাবেই মারা যাবে। কিন্তু বাবা, ছেলের পাশাপাশি অনেক মেয়ে সন্তানও যে জন্ম নিয়েছে, তাদের তো ওই পিশাচিনী কোনোভাবেই আক্রমণ করেনি। তবে আমাদের ঘরের ছোট ছেলেদেরই কেন এমনভাবে গ্রাস করছে? এর রহস্য একমাত্র লুকিয়ে আছে ওই যে রায়চৌধুরী বাড়িতে। এই মেয়েই পারবে সেই রহস্য উদ্ঘাটন করতে।
যা যা মেয়ে, তাড়াতাড়ি তোর বাড়ি ফিরে যা। খুঁজে দেখ সেই রহস্য যা লুকিয়ে আছে জমিদার বংশের ঘোর অতীতে। সকালেও দাদুকে এই ব্যাপারে গুঞ্জা জিজ্ঞেস করেনি। এই সময় দাদু ঘুমায়। এটাই মোক্ষম সুযোগ চিলেকোঠার ওই ঘর থেকে আসল সত্যটা উদ্ঘাটন করার। সে তাড়াতাড়ি ত্রিশিক অর্ণব রিয়াকে নিয়ে উঠে এলো বাড়ির একদম ছাদে। রামানুজ কাকার ঘরে কেউ ছিল না, তাই চাবির গোছাটা সংগ্রহ করে আনতে আর তেমন অসুবিধা হয়নি। গুঞ্জা অনেকক্ষণ বাক্স ঘেঁটে ফেলার পর খুঁজে পায় সেই একটা খামে থাকা চিঠি। সবাই ঝুঁকে পড়ে তার উপর। পড়তে লাগলো গুঞ্জা। আমি আমার আজ করা পাপের স্বীকারোক্তি হিসাবে এটা রাখতে চাই। এই চিঠিতেই আমার করা সব অন্যায়ের হিসাব আমি রেখে যেতে চাই। আমি জ্যোতি নারায়ণ, প্রতাপ নারায়ণ রায়চৌধুরীর ভাই। আমি তাদেরকে জানাতে চাই সবটা আজ। হয়তো ঈশ্বরই আমার বিচার করবেন। আমার নাম তো আপনাদের জানালামই। আমি এই নীলাকাশপুরের বাসিন্দা। বিবাহ করেছি আমার বাল্য প্রেমিকা এবং এখন আমার স্ত্রী রোহিণীর সাথে। আমার যা আছে এই পরিবারের সবটাই রোহিণী রায়চৌধুরীর। আমার ছোট থেকেই বাবা মশাই ভীষণ রকম স্নেহ করতেন। খুব ছোট বয়সেই মাকে হারাই, সেই কারণেই বাবা আমায় কোনোদিন কোনো অভাব বুঝতে দেননি। দাদার থেকেও বেশি মাথায় তুলে রাখতেন আমাকে। স্থানীয় লোকেরা আমার বাবাকে ভীষণ রকম ভালোবাসতেন। সেই সূত্রে আমাকেও বড্ড স্নেহ করত এই নীলাকাশপুর গ্রামের সকলে। আমার বাবা মশাই ছিলেন খুবই দয়াবান, ভালো একজন ব্যক্তি। তিনি বড় করে তোলেন আমায়, মানুষের মতো মানুষ হতে শেখায়। প্রথম কলেজে দেখি রোহিণীকে। সেও ছিল আমার মতোই একা। সেও কারোর সাথে তেমন কোনো কথাবার্তা বলতো না। তাকে প্রথম দেখাতেই আমার শিশু হৃদয় কেমন নেশায় আচ্ছন্ন হয়ে যায়। স্কুলে বা কলেজে তেমন কোনো বন্ধু ছিল না তখনও। একমাত্র প্রাণের বান্ধবী ছিল রোহিণী। একসাথে খেলতাম, খেতাম, গল্প করতাম ঘন্টার পর ঘন্টা ধরে। তারপর আস্তে আস্তে বড় হতে লাগলাম। রোহিণীর জন্য বন্ধুত্বটা কখন যে আমার মনে প্রেম হিসেবে ধরা দিল টের পাইনি। রোহিণীও মনে মনে দুর্বল হয়ে উঠেছিল বোধহয় আমার জন্য। কিন্তু সেই সময় আমার নীলাকাশপুরে বাবা মশাইয়ের কাছে যাওয়ার চিঠি আসে। কোনো এক নামী বিজনেসম্যানের মেয়ের সাথে বাবা মশাই নাকি আমার বিয়ে ঠিক করেছেন। বিয়ের সাথে নাকি মোটা টাকার পণ দেওয়ার দাবিও করেছেন তাড়াতাড়ি। রাতে চিঠি আসতেই রোহিণীর মুখটা কেমন কালো হয়ে যায়। পরদিন সকালেই আমায় রেডি হয়ে টাং গুছিয়ে নেওয়ার নির্দেশ দেয় কলেজের ফাদার। বিদায়ের সময় রোহিণী আসেনি। আমি তাকে কলেজের মধ্যেই অনেক খুঁজলাম, কিন্তু পাইনি। যাওয়ার ইচ্ছা একেবারেই আমার ছিল না, কিন্তু ফাদারের জোড়াজুড়িতে আর বাবা মশাইয়ের নির্দেশ অমান্য না করতে পেরে আমি রাজি হয়েই যাই। কেউ একটিবারও আমার ইচ্ছেটা কেউ জিজ্ঞেস করলো না। আসতেই হলো আমায় মেয়ে দেখতে। একটা সময় বাবাই হয়ে ওঠেন আমার আশা ভরসা। তিনিও ছিলেন বিপত্নিক। ভোগ বিলাসিতার কোনো অভাব ছিল না এখানে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আমার আর রোহিণী সম্পর্ক। আমি বাবা মশাইকে জানাই আমার রোহিণী সম্পর্কের কথা, কিন্তু বাবা একটা কথাতেই নাকচ করে দেয়। অবশ্য আমার জেদও কিছু কম ছিল না। আমিও বাবা মশাইকে রাজি করাতে খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিই। আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছিলাম আমি। ডাক্তার বৈদ্যি কোনো কিছুতেই কোনো কাজ দিচ্ছিল না আমার। তখন বাধ্য হয়েই রোহিণীকে বাবা মশাই দেখতে চায় আমাদের বিয়ের কথা বলাতে। আমাদের সম্ভ্রান্ত পরিবারের তরফ থেকে রোহিণীর বাড়িতে বিয়ের প্রস্তাব যাওয়ায় কেউ না করেনি। আমি তার হাতে হাত রেখে আশ্বাস দিয়েছিলাম যে আমি সারা জীবন নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে হলেও তার পাশে থাকব এবং যথাযথভাবে সেই কথা রাখার চেষ্টাও করেছিলাম। বাবা মশাই রোহিণীকে পছন্দ করতেন না, তার সাথে তেমন কথাও বলতেন না। খাওয়ার সময় রোহিণীকে খাবার দিতে এলেও তিনি বেশিরভাগ সময় মুখ ঘুরিয়ে চলে যেতেন। এই অত্যাচার সইতে সইতে রোহিণী আর আমি দুদিনেই বড্ড ক্লান্ত হয়ে উঠেছিলাম। তবে বছর ঘুরতে না ঘুরতেই রোহিণীর গর্ভে আমার সন্তান আসে। জানি না কি করে, তবে রোহিণীর অনাগত সন্তান যে একজন মেয়ে তা কিভাবে জানতে পেরেছিল বাবা মশাই তার বন্ধু ডাক্তারের সাহায্যে। তারপর থেকেই আমায় জোর দিতে থাকেন আমি যেন রোহিণীর গর্ভের সন্তানকে মেরে ফেলি।
দাদা প্রতাপ নারায়ণ সবটাই জানতেন, তবে তিনিও আমার মতোই বাবা মশাইয়ের কথায় আজ পর্যন্ত কোনোদিন অমান্য করেননি। তাই রোহিণীর হয়ে তাকে প্রতিবাদ করতে দেখিনি আমি। আমার বৌদি নির্মলা রায়চৌধুরী প্রতিবাদ করতে চাইলে তার মুখ বন্ধ করার দায়িত্ব নেয় দাদা। রোহিণী আমাদের পায়ে লুটোপুটি করে কেঁদেছিল যাতে আমরা কিছুতেই তার সন্তানকে না মারি, কিন্তু আমার হাতে তো আর কিছুই ছিল না। সত্যি ভাবলাম, প্রথম সন্তান যদি মেয়ে হয় তবে তো গোটা পরিবারের লজ্জায় একেবারে মাথা কাটা যাবে। আর তার জন্যই আমি পুরো পরিকল্পনাটা করি। তবে আমার মনে কিন্তু অশান্তি নিয়ে পরিকল্পনাটা হয়েছিল। নিজের স্বার্থে আমি খুনি হতেও রাজি হয়েছি। পরে যদি রোহিণী এই বাড়ির নামে কুচ্ছা রুটিয়ে বেড়ায়, তাই ঠিক করলাম তার পেটের মেয়ে সন্তানের সাথে সাথে তাকেও মেরে ফেলে আমি মুক্তি নেব। এর মধ্যে একদিন রাতে যখন আমি আর রোহিণী দুজনেই ঘুমে আচ্ছন্ন, তখন শুনতে পেলাম বিছানার নিচে কে যেন মাটিতে ঘষে ঘষে চলছে, আর মাটিটা রক্তে ভরে যাচ্ছে। একটা মেয়ে তার যোনিপথ থেকে বেরিয়ে আসছে। মুখ তুলতেই দেখলাম এক ভয়ঙ্কর বিকৃত অবয়ব। তবে তার লালা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, চোখে অদ্ভুত ক্রূর দৃষ্টি, আর ঠোঁটে এক পাশবিক হাসি। তার হা হা হাসির শব্দে গর্জে উঠল গোটা ঘর। হকচকিয়ে উঠে বসতে বুঝলাম স্বপ্ন দেখছিলাম। রোহিণীও উঠে আমার পিঠে হাত বুলিয়ে আবার ঘুম পাড়িয়ে দিল আমাকে। কিন্তু তা কোনো এক রাতের ব্যাপার নয়, রোজ রাতে এই ভয়ঙ্কর স্বপ্ন। কেমন যেন মনে হয় রোহিণীর গর্ভের ওই সন্তানও তার একটা আস্ত শয়তান। না 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 না, কেউ আমার এই রোগ, এই অপরাধ বোধ কমাতে পারবে না। আমি তো রোজ দেখি তাকে, কখনো রক্ত মাখা সিলিংয়ে, তো কখনো ঘষতে ঘষতে এগিয়ে আসছে মেঝেতে। রোহিণী বলে আমি নাকি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো আজ রোহিণীকে আর ওর সন্তানকে সারা জীবনের মতো বিষ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। পেটেই মেরে ফেললাম ওই শয়তানটাকে। আর আমার প্রিয় রোহিণীকেও আমি মেরে ফেললাম। আমি মৃত্যুবরণ করব, আর পারছি না। এই যন্ত্রণা সহ্য করতে আর আমি পারছি না। আর কিছুক্ষণেই শেষ করে ফেলব নিজেকে। দাদাও জানে, বৌদি বাঁচাতে আসলে দাদা আটকে দেয়। আমার দাদা আমায় বাঁচিয়ে দেয়। তবে আমিও আর বাঁচব না, শেষ করে দেব নিজেকে। আর যতদিন এই চিঠি থাকবে, ততবার প্রতি 50 বছরে জেগে উঠবে ওই শয়তান। হৃৎপিণ্ড খাবে ছোট শিশুদের। চিঠিটা পড়তে পড়তে হাত কাঁপছিল গুঞ্জার। তাকে কোনো মতে এসে ধরে অর্ণব, তাকে নিজের বুকের কাছে টেনে নেয়। এমন সময় গুঞ্জা বলে, আর দেরি করলে চলবে না, এক্ষুনি মাঠে যেতে হবে। আদ্যহতান্ত্রিক তার যজ্ঞ শুরু করবে। একটা দৌড়ে গুঞ্জা এসে দাঁড়ালো। তালদিঘির মাঠে বসে আছে আদ্যহতান্ত্রিক। এখন পুরো ভোল বদলে গেছে তার চোখে মুখে অদ্ভুত একটা ক্রূরতা এবং হিংস্রতা। সে যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে সকল পিশাচিনীদের। একটু আগে লোকটা যেন বদলে গেছে একটা নিমেষে। তার মাথায় এখন বড় তিলক, গায়ে লাল রঙের বস্ত্র জড়ানো। পাশেই একটা মরার খুলির ওপর বারবার হাত বোলাচ্ছেন, আর মুখে দুর্বোধ্য ভাষায় কী সব মন্ত্র আওড়ে চলেছে এক নাগারে। বিশু এসে তার সামনে ওই অগ্নিকুণ্ডের ওপর কিছুটা বালি, কাঠ আর কালো মতো কি একটা ছড়িয়ে দিল, আর দেশলাই দিয়ে নীলিহান শিখা জ্বালিয়ে দিল আগুনেই। আরও কিছুটা কালো তরল ওই আগুনের মধ্যে, আগুনটা যেন ঢাললো আরও কিছুটা কালো তরল ওই আগুনের মধ্যে। আগুনটা যেন আরও জোরে জ্বলতে লাগলো। গুঞ্জা এইসব জিনিস আগে কখনো দেখেনি। এসব তন্ত্রমন্ত্রতে সে বিশ্বাস করেও না। তবে এই প্রথমবার যেন মনে হচ্ছে গ্রামের সব বাচ্চাকে বাঁচাতে সে তার শেষ নিঃশ্বাস অবধি নিঃশেষ করে দেবে। হাত ধরে দাঁড়িয়ে চার বন্ধু। কিছুটা সিঁদুর তুলে নিয়ে এবার আদ্যহতান্ত্রিক আবার ছুঁড়ে মারল আগুনের মধ্যে। এবার আগুনের নিচের মাটিটা কেঁপে উঠল। তার থেকে আস্তে আস্তে কালো ধোঁয়ার মতো বেরিয়ে আসছে একটা নারী মূর্তি।
সেই যেমনটা বলতো গ্রামের সবাই। ইন্সপেক্টর রাতুলও সেখানে এসেছে। এবার আদ্যহতান্ত্রিক আরও জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো, আর ক্রমাগত সিঁদুর আর হলুদ আর তরল ছুঁড়ে মারতে লাগলো আগুনের মধ্যে। যত সব গাঁজা খুঁড়ি। এবার বাতাসে মিলিয়ে ওই নারী মূর্তির অবয়ব আরও স্পষ্ট হয়ে ধরা পড়তে লাগলো সকলের চোখে। আদ্যহতান্ত্রিকের চোখ বন্ধ, মুখ কঠিন। সে একটা মনে আওড়ে চলেছে সেই পিশাচ আহ্বান করার মন্ত্র। এবার সেই নারী মূর্তি আগুন থেকে লাফিয়ে গিয়ে পড়ল মাঠের ওপর, পা আর হাতের ওপর ভর করে। কি বীভৎস তার মুখ! একবার দেখলে যেন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়া অনিবার্য। এবার আদ্যহতান্ত্রিক চোখ খুলল, তারপর রক্তবর্ণ চোখে তার দিকে তাকিয়ে বলল, কেন কেন মারছিস এই গ্রামের ছোট পুত্র শিশুদের? উত্তর দে। তোকে আজ উত্তর দিতেই হবে। কেন বাপ মায়ের এত বড় সর্বনাশ করছিস? কি চাস? হ্যাঁ, কি চাস? ওই পিশাচিনী মূর্তির জিভটা লক লক করে উঠল। সে অস্ফুটে ফিসফিস করে বলল, আমায় ডেকে তুই বড় ভুল করেছিস আদ্যহ, বড় ভুল। এর মাসুল তোকে গুনতে হবে, গুনতে হবে। আদ্যহ আবার মন্ত্র পড়তে পড়তে কিছুটা হলুদ আগুনের মধ্যে ছুঁড়ে মারল। আবার মনে হলো যেন ওই পিশাচিনীর গায়ে কেউ লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। যেন মনে হলো ভীষণ রকম যন্ত্রণায় জ্বলে পুড়ে যাচ্ছে। সে এবার বিভৎস পৈশাচিক কণ্ঠে বলল, ছাড়বো না। যেমন করে ওই রায় চৌধুরী বাড়ির সকলে মেরেছিল আমার মেয়েকে, আমি ওই গ্রামের সকলকে উজাড় করে দেব। ওই ওই জ্যোতিনারায়ণকে বিশ্বাস করে ঠকলাম আমি। ও আমার বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলেছে। ওকে আমি ছাড়বো না, ওর বাপকেও ছাড়বো না আমি। না ওই প্রতাপ নারায়ণকে ছাড়বো, না ওর নাতনিকে। আদ্যহ ইশারায় বলল গুঞ্জাকে। ওই হাতের চিঠি সে যেন এক মুহূর্তে আগুনে ফেলে দেয়। গুঞ্জা কাঁপা কাঁপা হাতে এগিয়ে গেলে ওই পিশাচ মূর্তি একটা লহমায় তেড়ে আসে তার দিকে। আদ্যতান্ত্রিক আবার খুলির ওপর হাত বোলাতে বোলাতে এক মুঠো হলুদ ছুঁড়ে দেয় আগুনে। গুঞ্জাকে নির্দেশ দেয় ভয় না পেয়ে সে যেন ওই মন্ত্রপুত সিঁদুরের ওপর দিয়ে হেঁটে আসবে। গুঞ্জা এক পা করে এগিয়ে গিয়ে একটা লাফে চিঠিটা ছুঁড়ে ফেললো আগুনে। ওই ভয়ঙ্কর পিশাচ মূর্তি ছটফট করতে করতে মাটিতে মিশে গেল, কিন্তু তাও যেন আদ্যতান্ত্রিকের মন্ত্র থামছে না। আগুন এবার গিয়ে জ্বলছে মাটির ওপর। পুরো গ্রামবাসী, ইন্সপেক্টর সবাই অবাক। সবাই শেষ হতে বিধ্বস্তভাবে বাড়ি ফেরার পর গুঞ্জা জানতে পারে তার দাদু প্রতাপ নারায়ণ মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছেন। অবশ্য গুঞ্জার এতে কোনো আফসোস নেই। সেই দাদুকে ভালোবাসত, তবে রোহিণী রায়চৌধুরীর দোষীদের এই শাস্তি প্রাপ্য ছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন আদ্যহতান্ত্রিক সিরিজের প্রথম এপিসোড তথা প্রথম গল্প নীলাকাশপুরের পিশাচিনী, রচনা তানিশা কুণ্ডু। আজকের গল্প পাঠে ছিল প্রীতম, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৃষ্টি, সৌভিক, আর্য, তৃষা, তানিশা, সুপ্রজা, রমাকান্ত, সৌমদ্বীপ, দিব্যেন্দু, রুবিনা, নীল এবং সৌরভ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ডি টিউন প্রোডাকশনস। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন রোমাঞ্চকর গল্পের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।